আশা করি শোনা যাচ্ছে। আশা করি শোনা যাচ্ছে। ওকে, কারেন্ট আসছে, তাহলে আবার একটু শুরু করি। তোমাদের কারেন্ট চলে যাওয়ার কারণে যে যে মানে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে, তোমাদের ক্লাস নিতে পারতেছে না। আচ্ছা, আর বিস্তারিত কথাই গেলাম না, তোমরা যারা পরে দেখবা তারা তোমরা একটু দেখে নিও। আচ্ছা, আশা করি শোনা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো অথর সাইটেশন। অথর সাইটেশন, অথর মানে আগেই বলছে, অথর মানে কি? লেখক। অথর মানে হলো লেখক। লেখক কি? যে বিজ্ঞানী কোন একটা উদ্ভিদের নাম দিবে সেই লেখক। তাহলে লেখক, সাইটেশন শব্দের অর্থ হলো উল্লেখ করা। তাহলে লেখকের নাম উল্লেখ করা, লেখকের নাম উল্লেখ করা। এই যে লেখকের নাম যে উল্লেখ করা, এটাকে বলা হয় অথর সাইটেশন। লেখককে যে দ্বিপদ নামটা দিবে, যে কোনো একটা উদ্ভিদের নামকরণ করবে, তার নামটা বৈজ্ঞানিক নামের শেষে যুক্ত করাকে বলা হয় অথর সাইটেশন। আচ্ছা, তাহলে এই জিনিসটা কি হতে পারে? দেখো, তাহলে এই জিনিসটা হতে পারে এরকম যে, ধরো আমরা খুব কমন যে নামটা জানি, যে ধরো আম গাছের বৈজ্ঞানিক নাম, যেটা যেটা বলতে চাইছিলাম তখন, তা আম গাছের বৈজ্ঞানিক নাম কি? ধরো ম্যানগিফেরা ইন্ডিকা, বা যে কোনো নাম নিয়ে নিতে পারো তুমি। এখন দেখো, এই যে ম্যানগিফেরা ইন্ডিকা, আমরা জানি দ্বিপদ নামকরণ হাতে লিখতে দাগ দিতে হয়, ইন্ডিকার নিচে আলাদা করে দাগ দিলাম। এখন এটার শেষে যদি আমি সংক্ষিপ্ত বা পূর্ণাঙ্গ রূপে এল লিখি, এল মানে কি? এল হলো লিনিয়াসের সংক্ষেপ রূপ। আচ্ছা, এই যে লিনিয়াস, কেরোলাস লিনিয়াস, যে এই যে কেরোলাস লিনিয়াসের নামটা যে আমি এখানে উল্লেখ করলাম, সাইট মানে এই যে সাইট করলাম, রেফার করলাম, এটাকে বলা হয় অথর সাইটেশন। মানে একটা বৈজ্ঞানিক নামের শেষে যে নামকরণ করবে তার নামটা উল্লেখ করাকে বলা হয় অথর সাইটেশন। জাস্ট এক নম্বরের জন্য এতটুকু জানলেই হবে। দেখো, কি বলছে যে অথর সাইটেশন বলতে কোনো উদ্ভিদ বা জীবের বৈজ্ঞানিক নামের শেষে সেই বিজ্ঞানীর নাম বা নামের সংক্ষিপ্ত রূপ যুক্ত করা যায়। হ্যাঁ, তাহলে সেটা পুরো লিনিয়াসের পুরো নামও দেওয়া যায়, অথবা আমি সংক্ষিপ্ত নামটাও দিতে পারি। তাহলে এটাকে বলা হয় অথর সাইটেশন। আচ্ছা, তারপরে দেখো ডাবল সাইটেশন জিনিসটা কি। আচ্ছা, এখন ডাবল সাইটেশন মানে ওই যে একই রকম অথর সাইটেশনের মতোই। ডাবল সাইটেশন মানে হলো, ধরো আহ কোন একটা নাম দিছে দুইজনে। হ্যাঁ, কোনো একটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম দিচ্ছে দুইজনে। প্রথমে একজন ভ্যালিড পাবলিকেশন করছে, ধরো একটা নাম, ধরো এক্স হলো গণনাম, ওয়াই হলো প্রজাতিক পদ। ধরো এটাকে দিচ্ছে কে? এম নামে একজন বিজ্ঞানী এটা নামকরণ করছে। তাহলে এই যে আমার যে একটা নতুন প্রজাতি, গণনাম প্রজাতিক পদ, মানে একটা বৈজ্ঞানিক নাম, বৈজ্ঞানিক নাম শেষে আমি এটা সাইটেশন করলাম। কিন্তু কোনো কারণে যদি এই যে যে ব্যক্তি নামকরণ করছিল প্রথমটা, এই নামকরণটা সঠিক হয় নাই, অথবা কোনো একটা ট্যাক্সনের পদমর্যাদার চেঞ্জ হয়েছে, তখন তাকে ব্র্যাকেটে রেখে নতুন আরেকজন যে নামকরণ করবে তার নামটা পরে উল্লেখ করা হয়। তাহলে দেখো, এখানে দুইজন বিজ্ঞানীর নাম উল্লেখ করা হয়েছে, এই যে এটা একজন, পরে আরেকজন, এই যে দুইজনের নাম উল্লেখ করাকে বলা হয় ডাবল সাইটেশন। দেখো কি বলছে, উদ্ভিদ নামকরণের একটি বিশেষ পদ্ধতি যেখানে বৈজ্ঞানিক নামের শেষে দুইজন লেখকের নাম উল্লেখ করা হয়। তো এই পদ্ধতিটা জাস্ট শুধুমাত্র দেখো একজন থাকবে বন্ধনীর ভেতরে। তা বন্ধনীর ভেতরে কেন? ওই যে বন্ধনীর ভেতর বন্ধনী দিচ্ছিলাম আর কি, ব্র্যাকেটের ভিতরে থাকবে আগের নাম, আর নতুন যে দিবে সে পরে। আচ্ছা, এগুলো আসতেছে, আমরা পরবর্তীতে বড় প্রশ্নে পড়বো, সেজন্য এখানে আর রাখি নাই বিস্তারিত। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে, প্রাধান্যের নীতি। প্রাধান্য বলতে বোঝায় যে একটা বৈজ্ঞানিক নাম দুইজন দিতে পারে একই উদ্ভিদের। ধরো আমার কাছে একটা উদ্ভিদ, আমি একটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম দিছি, আর কিছুদিন পর আরেকজন বিজ্ঞানী হয়তো বা খেয়াল করেন নাই যে আমি এই উদ্ভিদটা অলরেডি নামকরণ করছি, তখন সেও যদি এটা নাম দেয়, সে কিন্তু আমার পরে দিছে। এখন আমারটা ভ্যালিড ভাবে মানে পাবলিকেশন হয়েছে, তার মানে আমার নামটাই সঠিক। পরে যে নামটা দেবে তার নামটা গৃহীত হবে না। এখন আমার নামটা যেহেতু আমি আগে দিছি এবং বৈধভাবে পাবলিশ করছি, সেজন্য প্রাধান্য দেবে কার নামটা? আমার নামটা, যে নামটা আগে পাবলিশ করা হয়েছে সেই নামটাই। ধরো এরকম হইতে পারে, ধরো একটা উদ্ভিদের নাম
একটা বানাই ফেলি আমি, হ্যাঁ। ধরো একটা উদ্ভিদের নাম হয়েছে আবুল বাবুল, আবুল বাবুল, একটা উদ্ভিদের নাম আবুল বাবুল। এখন এই আবুল বাবুলটা নামকরণ করছি ধরো আমি, আমার নামের সংক্ষেপে ধরো এইচ দিয়ে দিলাম, আবুল বাবুল। এটা কত সালে করছি? ধরো আমি এটা করছি ধরো আমি করছি 2026 সালে। আচ্ছা, এই যে আবুল বাবুল যে উদ্ভিদটা আছে এটা আমি দিছি 2026 সালে। আইসিবিএন এর যে নীতিমালা আছে, আইসিবিএন, এই নীতিমালা অনুযায়ী আমি নামকরণ করছি। এখন আরেকজন এই সেম উদ্ভিদটার নাম দিয়েছে ধরো সাজল কাজল। আচ্ছা, সে যে দিছে একই উদ্ভিদ, নামকরণ করছে কে? ধরো রহিমে নামকরণ করছে, রহিমের নামে সংক্ষেপে। সে করছে কবে? 2036 সালে। এখন খেয়াল করে দেখো একটু, যখন রিভিউ কমিটি, আইসিবিএন কমিটি যখন রিভিউ করবে যে এইটা কি কত সালে করছে বা এই উদ্ভিদটা কি আগে নামকরণ করা হয়েছিল কিনা, যখন দেখবে সেম উদ্ভিদের নামকরণ 2026 সালে করা হয়েছে, তখন আমার নামটাকে প্রাধান্য দিবে যে এই নামটা সঠিক, আর সাজল কাজলের নামটা তখন বাদ হয়ে যাবে। বাদ হয়ে এটা ওই যে আগে বলছিলাম না সিনোনিম, এটা সিনোনাম হিসেবে থেকে যাবে, সমার্থক হিসেবে থেকে যাবে। কিন্তু বৈধ নাম কোনটা? বৈধ নাম হলো আবুল বাবুল। আশা করি বুঝতে পারছো। তোমাদের 1 নম্বরের জন্য আসলে জাস্ট খালি এটা লিখবা। আর এটা যেহেতু সব কয়টা কিন্তু বড় প্রশ্ন আকারে আসছে, বড় প্রশ্ন আছে, ব্যাখ্যা সহ আছে, এই কারণে এখানে আর বেশি ব্যাখ্যা দিলাম না। আচ্ছা, এখন দেখো যে আমি যদি একটা নামকে বৈধভাবে পাবলিশ করতে চাই, মানে সঠিকভাবে একবারে নিয়ম মেনে যদি আমি পাবলিশ করি, তাহলে এর কয়েকটা শর্ত আছে। এখন তোমার প্রশ্ন এখানে চাইছিল কয়টা শর্ত? এখানে চাইছে দেখো 2টা শর্ত। তাহলে আমরা 2টা শর্তে কি কি হতে পারে? 2টা শর্ত। একটা হলো দেখো ইফেক্টিভ পাবলিকেশন। আমরা যে পাবলিকেশনটা করব, আমরা যে নামকরণটা যে পাবলিশ করব, সেই পাবলিশ করা নামটা কোনো একটা জার্নালে অবশ্যই লিখিত আকারে সেটা প্রকাশিত হতে হবে। দেখো কি বলছে, নামটি অবশ্যই মুদ্রণ আকারে মানে লিখিত আকারে প্রকাশ হতে হবে, এবং তা সাধারণ জনগণের বা অন্তত প্রধান উদ্ভিদবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানগুলোর কাছে সহজলভ্য হতে হবে। এক কথায় হলো, আমি যে নামকরণ করলাম এটার যে বর্ণনাটা দেব, সেই বর্ণনাটা আন্তর্জাতিক একটা জার্নাল, যেটা আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটা জার্নাল, ওইখানে ওইরকম একটা স্বীকৃত জার্নালে প্রকাশ হতে হবে। এখন আমি বললাম যে আমি নামকরণ করে ফেলছি, কোনো জার্নালে এটার সম্পর্কে কোনো লেখালেখি নাই, তাহলে কে বুঝবে যে এটা নামকরণ করা হয়েছে? কে এটাকে স্বীকৃতি দেবে? স্বীকৃতি দেওয়ার জন্য যে প্রতিষ্ঠান আইসিবিএন, তারা রিভিউ করার মতো জার্নালে এটা পাবলিশ করতে হবে। তো এটা হলো 1 নম্বর। এটাকে বলা হয় কার্যকর পাবলিকেশন বা কার্যকর প্রকাশনা, এটাকে বলা হয় ইফেক্টিভ পাবলিকেশন। তারপর একটা দেখো, আমি যে নামটা, যে উদ্ভিদটা নামকরণ করব, সেটাকে কিন্তু ল্যাটিন ভাষায় বর্ণনা দিতে হবে। সেটাকে কি করতে হবে? ল্যাটিন ভাষায়। এই যে ল্যাটিন ভাষায়, এইটা ল্যাটিন ভাষা মূলত হলো ওই যে স্প্যানিশ যে ভাষাগুলো আছে না, স্প্যানিশ ভাষা থেকে ল্যাটিন ভাষা বলে, ওই ভাষায় বর্ণনাটা দেওয়াই লাগবে। এই 2টা বৈশিষ্ট্য, একটা হলো কার্যকর, তোমাদের যদি মনে না থাকে জাস্ট এতটুকু লিখবা যে কার্যকর প্রকাশনা, আর একটা হলো ল্যাটিন ভাষায় বর্ণনা। এই 2টা জিনিস লিখবা যে বৈধ প্রকাশনার শর্ত 2টা, একটা হলো কার্যকর প্রকাশনা আর একটা হলো ল্যাটিন ভাষায় বর্ণনা। আচ্ছা, তারপর দেখো যে জিনিসটা তোমাদের, এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে। মুখস্থ বলতে আমি তোমাদের বলি কেমনে মুখস্থ করবা, কি করবা। তোমাদের যে প্রশ্নগুলো আসে, দেখো তোমরা যদি এই নোটটা, আমাদের যে স্টাডি আউটলাইনটা নেওয়ার পরে দেখো এইখানে কি কি দেওয়া আছে, যে এই যে টিকাগুলা দেওয়া আছে গ বিভাগে, এখানে প্রত্যেকটা দেখো যে বৈধ প্রকাশনা যেটা আছে, এই প্রত্যেকটা কিন্তু দেখো এই যে বৈধ প্রকাশনা, হ্যাঁ, এই যে বৈধ প্রকাশনা বা ভ্যালিড পাবলিকেশন যেটাই থাকে, এটা কিন্তু তোমাদের টিকা আকারে আসে। তারপরে প্রাধিকারীর নাম উল্লেখ বা অথর সাইটেশন বা লেখকের নাম উল্লেখ করা, এটা আসে। প্রতীকীকরণ বা টাইপিফিকেশন, এটা আসে টিকা আকারে। পূর্বাধিকার বা প্রাধান্যের নীতি, যে একটু আগে যেটা পড়ছিলাম, এটা আসে। ট্যাক্সার নামকরণ বা নেম অফ ট্যাক্সা কিভাবে আসে। নাম বর্জন, যদি একটা
উদ্ভিদের নামকরণ করা হয় তখন এই নামটা কখনো বাদ দেওয়া যায়, সেই নিয়মটা। আচ্ছা, এখন এই যে টিকা আকারে যখন আমরা লিখবো, ধরো টিকা আসলো, বৈধ প্রকাশনা সম্পর্কে টিকা লিখো। এখন এই যে বৈধ প্রকাশনাটা, কিভাবে একটা নাম প্রকাশ করলে সেটা বৈধ হবে, সেটা আইসিবিএন, আমরা তো পড়ছি আইসিবিএন মানে কি। আচ্ছা আচ্ছা, আগে যদি না পড়ি এখনো পড়ি, যে আমরা জানি আইসিবিএন হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, অর্থাৎ কোনো একটা উদ্ভিদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু নীতিমালা আছে নামকরণে, সেই নীতিমালার সমষ্টিকে বলা হয় আইসিবিএন। এখন এই যে নীতিমালার কিছু সমষ্টি আছে, কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনের সমষ্টিকে বলা হয় আইসিবিএন। এখন এগুলো একটা লিখিত ফরমেশন আছে, ধরো একটা সংবিধানের মতো, একটা দলিলের মতো। একটা দলিল আছে যে ধরো আইনের যেমন ধারা থাকে, যে এত ধারায় 302 ধারা মোতাবেক তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইলো, তেমনি এই সংবিধানের কিছু ধারা আছে, যে ওই যে আমাদের যে আইসিবিএন সেটার কিছু ধারা আছে। ধারা কি? ধরো বৈধ প্রকাশনা সম্পর্কে তোমাকে লিখতে হবে, তখন তোমাকে খুঁজে বের করতে হবে বৈধ প্রকাশনাটা আইসিবিএন এর কোন ধারায় বর্ণনা করা আছে। তোমরা যখন টিকা লিখবা অবশ্যই এইভাবে ধারাগুলো উল্লেখ করবা, তাহলে নম্বর এখানে অনেক বেশি নম্বর পাবা, যদি ফুল নম্বর পাবা। এখানে ধরো টিকার জন্য 5 নম্বরের জন্য আসছে, তুমি যদি এটা উল্লেখ করে জাস্ট খালি লিখতে পারো, বুঝাইতে পারো ব্যাপারটা, তাহলে তুমি এখানে ফুল মার্কস পাবা, 5-এ 5। আর যদি জাস্ট খালি এইভাবে লেখো, এটা একটা ফ্ল্যাট লেখা হবে। তাহলে দেখো, নর্মালি আইসিবিএন সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই। আমাদের যে আইসিবিএন নীতিমালা আছে, এই নীতিমালার 3টা ডিভিশন আছে। ডিভিশন হলো 3টা, মানে 3টা বড় ভাগ আছে 3টা। এই ডিভিশন কয়টা আছে? ডিভিশন আছে 3টা। তারপরে দেখো এখানে এখানে ডিভিশনের পরে দেখো কি আছে? চ্যাপ্টার আছে। ডিভিশনের পরে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার মনে হয় খুব সম্ভবত আছে 20টা। তারপরে দেখো এই যে সেকশন আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে, ডিভিশনের আন্ডারে থাকে চ্যাপ্টার, চ্যাপ্টারের আন্ডারে থাকে সেকশন, সেকশনের আন্ডারে থাকে হলো আর্টিকেল। আচ্ছা, তোমরা যদি দেখো, তোমরা চেষ্টা করবে সবসময় ডিভিশন, চ্যাপ্টার, সেকশন, আর্টিকেল সহ উল্লেখ করা। এটা যদি না পারো, অন্তত তোমাকে কত ধারায় বলা হয়েছে এই আর্টিকেল উল্লেখ করতে হবে, বাধ্যতামূলক এবং ফরজ। এটা ফরজ, ফরজ তো বুঝো, ফরজ মানে অতি আবশ্যক, যেটা পালন করতেই হয়, না হলে শাস্তির বিধান। তোমরা অন্তত যদি এটা পারো, যে ডিভিশন, চ্যাপ্টার, এটা দিলে তো ফুল মার্কস। আর যদি এটা এতটুকু কষ্ট হয়ে যায়, কারণ এখানে 4-5টা আছে তোমাকে মুখস্থ করতে হবে, তাহলে অন্তত তুমি যেন বলতে পারো যে আইসিবিএন এর আর্টিকেল 32 থেকে 41 এর মধ্যে ভ্যালিড পাবলিকেশন সম্পর্কে বলা হয়েছে। তারপরে তুমি বললা এই শর্তগুলো মেনে চললে সেটাকে বলা হবে ভ্যালিড পাবলিকেশন। তার মানে আমাদের এটা অতি গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখানে যাই আসুক, তোমাকে অবশ্যই দেখো এখানে যা আছে, তোমাকে সহজ করে দিই, এগুলো যা আছে সব হলো ডিভিশন 2-তে। এই যে 3টা ডিভিশনের কথা বলছে না, 3টা ডিভিশনের 1 নম্বর ডিভিশন হলো নামকরণের নীতিমালা। জাস্ট খালি কিছু নীতিমালা আছে, যে কোন কোন নীতিমালায় নামকরণ করা হবে, 6টা নীতিমালা আছে। 2 নম্বর ডিভিশনে এই যে যাবতীয় যা কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, যত রুলস রেগুলেশন, যত রেকমেন্ডেশন আছে, সেগুলো হলো এখানে। তাহলে 2 নম্বরে কি? 2 নম্বরে হলো রুলস, রিকমেন্ডেশন, রিকমেন্ডেশন। আচ্ছা, তারপরে 3 নাম্বারটা, 3 নাম্বার হলো ধরো কিছু টিকা থাকে, কিছু ভাষ্য থাকে, এইগুলা। আচ্ছা, তাহলে এই যে আইসিবিএন এর যে দলিলটা, নীতিমালাগুলা, সেই নীতিমালাগুলাতে এইগুলা থাকবে। তাহলে তোমাদেরকে আরেকটু বলে দেই, যে আমরা যখন এই টাইপের যে বৈধ প্রকাশনা কাকে বলে, বা এটা সম্পর্কে টিকা লিখো, প্রাধিকারের নাম উল্লেখ বা অথর সাইটেশন সম্পর্কে টিকা লিখো, সেক্ষেত্রে আমাদেরকে এই ধারাগুলো উল্লেখ করতে হবে। যদি ধারাগুলো উল্লেখ করো, তাহলে সবচেয়ে ভালো নম্বর এখান থেকে পাবা। আচ্ছা, এটা একটু রেখে রেখে দাও, এটা একটা স্ক্রিনশট রেখে দিতে পারো। আমি একটু সরে যাচ্ছি, এটা একটা স্ক্রিনশট রেখে দাও, অথবা আমি কালকে তোমাদেরকে এটার একটা ফুল দিয়ে দিব আর কি। তোমরা নোট করতে পারলে ভালো হয়, তাহলে একটু পরিশ্রম হয়, মনে থাকবে ভালো। আচ্ছা, এটা অবশ্যই মনে রাখা লাগবে। এটাকে ধরো এটাকে কি বলি, 7 স্টার দিয়ে দিলাম, এটাকে 7 স্টার। এটা সহ এটা যদি পড়ো, তুমি দেখো এগুলো তোমাকে পড়তে হবে এখান থেকে। এখান থেকে অবশ্যই তোমাকে ভ্যালিড পাবলিকেশন সম্পর্কে পড়তে হবে, অথর সাইটেশন সম্পর্কে তোমাকে জানতে হবে, অবশ্যই এগুলো সব টিকা পড়তে হবে, প্রতীকীকরণ বা টাইপিফিকেশন পড়তে হবে। এখানে যা লিখছে আমি, প্রাধান্যের নীতি,
এটা পড়তে হবে। তারপরে কি ট্যাক্সার নামকরণ অবশ্যই পড়তে হবে, নাম বর্জন এগুলো পড়তে হবে। এই অধ্যায়টা অতি গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের এমন কোনো কিছু নাই, সব পড়তে হবে। যেগুলো খালি 24 সালে আসছে সেগুলো তুমি বাদ দিতে পারো, আর বাকি সব পড়তে হবে। এই অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে দেখো যে এই যে এই প্রশ্নটা 24 সালে চলে আসছে, দেখো এই প্রশ্নটা 2024 সালে চলে আসছে। এখন এই যে প্রশ্নটা এখানে কি বলছে যে আইসিবিএন কি, আইসিবিএন প্রবর্তিত বিভিন্ন টাইপ সম্পর্কে লিখো। আচ্ছা, এখন এই আইসিবিএন সম্পর্কে আমাদের একটু ধারণা তো আগে থেকে আছে। দেখো এখানে কি, আইসিবিএন হলো যে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। আচ্ছা, এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আইসিবিএন কাকে বলে বা আইসিবিএন কি, তোমরা কি করো, যে কাজটা করো, এখনো যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে আইসিবিএন কি, তোমরা তোমাদের যারা আছো তোমাদেরকে আইসিবিএন কি জিজ্ঞেস করলে তোমরা জাস্ট খালি এটার পূর্ণরূপ বলে দিবা যে আইসিবিএন হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। এটা উত্তর কিন্তু সঠিক হয় নাই তোমার। আমি কিন্তু আইসিবিএন এর পূর্ণরূপ চাই নাই। দেখো আমি বলছি আইসিবিএন কি, আমি কিন্তু বলি নাই যে আইসিবিএন এর পূর্ণরূপ কি, আমি বলছি আইসিবিএন কি। দেখো আইসিবিএন হলো ইন্টারন্যাশনাল কোড, কোড মানে কিছু নীতিমালা বা সংকেত, বোটানিক্যাল নমেনক্লেচার উদ্ভিদতাত্ত্বিক নামকরণের কিছু নীতিমালা, সেটাকে বলা হয় আইসিবিএন, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাহলে তোমাকে বলতে হবে আইসিবিএন কি। এই টাইপের যদি প্রশ্ন আসে তাহলে বলবা আইসিবিএন হলো উদ্ভিদ, এখন তো শুধুমাত্র উদ্ভিদ না, বোটানিক্যাল নমেনক্লেচার না, এখন আইসিবিএন আর আইসিবিএন নাই, এখন আইসিএন হয়ে গেছে। আইসিএন হয়ে যাওয়ার পরে সেটা উদ্ভিদের, শৈবালের, এমনকি ছত্রাকের নামকরণও করে আর কি। সেজন্য যেহেতু আইসিবিএন বলছে তাহলে বলবা আইসিবিএন হলো উদ্ভিদের আন্তর্জাতিক কিছু নীতিমালা যেটা উদ্ভিদের নামকরণের জন্য ব্যবহার করা হয়, সেটা হলো আইসিবিএন। আচ্ছা, এখন দেখো আর যদি পূর্ণরূপ চায় তাহলে তো পূর্ণরূপ দিলাই যে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। এখন আইসিবিএন এর কিন্তু আরেকটা সিনোনিম চলে আসছে। আইসিবিএন কে এখন আইসিএন নাম, এটাকে আইসিএন। এটার পুনরূপ কি, ইন্টারন্যাশনাল কোড অফ নমেনক্লেচার ফর ফাঞ্জাই, অ্যালগি অ্যান্ড প্ল্যান্টস। আচ্ছা, এটাও পাবো আমরা। আচ্ছা, এই যে দেখো বর্তমানে এটা কিন্তু 2011 সালের পরে আইসিবিএন যেটা ছিল 2011 সালের পরে আইসিবিএনটা আইসিএন এ রূপান্তরিত হয়েছে। আইসিবিএনটা আইসিএন এ রূপান্তরিত হয়েছে, এই যে আইসিএন এ রূপান্তরিত হয়েছে। তা আইসিএন এর পুনরূপ কি, আইসিএন এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ নমেনক্লেচার ফর, আন্তর্জাতিক কিছু নীতিমালা, নামকরণ নীতিমালা কিসের জন্য, অ্যালগি, অ্যালগি মানে কি শৈবাল, ফাঞ্জাই মানে কি ছত্রাক, এবং প্ল্যান্টস এবং উদ্ভিদের জন্য। আচ্ছা, এখন যে জিনিসটা হলো আমাদের আইসিবিএন আইসিএন চলে গেল, এখন যে জিনিসটা আছে সেই জিনিসটা হলো দেখো টাইপের প্রকারভেদ। আচ্ছা, এই প্রশ্নটা যেহেতু 24 সালে আসছে, এখন তোমাকে এই প্রশ্নে যে জিনিসগুলো আসবে হয়তোবা তোমাকে জানতে চাইবে এখানে টাইপ আছে 7টা, আইসিবিএন প্রবর্তিত 7টা প্রধান টাইপ আছে। এখন তোমাকে 7টা দেবে না, তোমাকে হয়তোবা দিবে যে কোনো 2টা। হয়তো 1 নম্বরে বললো যে হোলো টাইপ সম্পর্কে লিখো, অথবা 2 নম্বরে দিয়ে দিল সিন টাইপ সম্পর্কে লিখো। এই 7টা টাইপের যে কোনো 2টা সম্পর্কে লিখতে বলবে বা 3টা সম্পর্কে লিখতে বলবে। তোমাকে এইভাবে প্রশ্ন আসবে, তাহলে আমাকে মোটামুটি সব সম্পর্কে ধারণা রাখা লাগবে। অথবা 1 নম্বরের জন্য আসলো হোলো টাইপ কারে কয় বা সেম টাইপ কারে কয়, তাহলে আমাদের মোটামুটি সবই পড়তে হবে এখানে। আচ্ছা, এখন দেখো যে আমরা তো অলরেডি জানি যে টাইপ গুলা কি। হ্যাঁ, টাইপ গুলা কি আমরা তো পড়ছি। টাইপ মানে কি, টাইপ হলো এই যে, আবার দেখো একটু টাইপ মানে কি আমরা যে পড়ছি, টাইপ পড়ছে কি, টাইপ পড়ছে যে এরকম একটা হারবেরিয়াম শীট, যেখানে কি থাকবে, ধরো এখানে একটা উদ্ভিদের নমুনা আছে, ধরো এটা একটা উদ্ভিদের নমুনা, শুকনা নমুনা আর কি, যেটাকে আমরা হারবেরিয়াম বলি, পরের অধ্যায়ে আমরা পড়বো হারবেরিয়াম। হারবেরিয়াম হলো ধরো একটা শুকনা উদ্ভিদের সংগ্রহশালা, উদ্ভিদ থেকে একটা নমুনা নিলাম। ধরো আমার কাছে একটা বড় জাম গাছ আছে, এখন জাম গাছ তো আর আমাকে পুরাটা সংরক্ষণ করা সম্ভব না। জাম গাছকে চেনা যায় এমন একটা ডাল নিয়ে ওটার পাতা সহ, যদি ফুল ফল থাকে সবচেয়ে বেটার হয়, এটা সহ আমাকে প্রেস করে এটা থেকে পানি বের করে শুকনো অবস্থায় সংরক্ষণ করতে হয়, এটাকে বলা হয় হারবেরিয়াম। এখন উদ্ভিদের যখন নামকরণ করা হয় তখন এই যে দেখো আমরা পড়ছিলাম যে কি কি উল্লেখ করতে হয়, মানে ইফেক্টিভলি পাবলিশ করতে হয়, তারপরে এর কিছু যে শর্তাবলী আছে, মানে বৈধ পাবলিকেশনের যে শর্তাবলী আছে সেগুলো পূরণ করতে হয়,
সেই সাথে টাইপ উল্লেখ করতে হয়। টাইপ, যে তুমি টাইপ বা একটা নমুনা, নমুনা কোনটা? নমুনা হইলো এই যে নতুন যে উদ্ভিদের তুমি বর্ণনা দিলা, সেই উদ্ভিদের একটা শুকনা স্পেসিমেন তোমাকে বর্ণনার সাথে যুক্ত করতে হবে। মানে নামকরণ করা মানে হলো যার নামকরণ করবা সেই নমুনাটার অংশ তোমাকে ওইখানে উল্লেখ করতে হবে, বা এটা অবশ্যই রাখা লাগবে, নমুনাটা সংরক্ষণ করে রাখা লাগবে। এটাকে বলা হয় টাইপ। তাহলে এই ধরনের টাইপ কয়টা হইতে পারে? এই বিভিন্ন ধরনের টাইপ হইতে পারে। এক নম্বর যে টাইপটা সেটা হলো হলো টাইপ। তা হলো মানে হলো সম্পূর্ণ, প্রধান। এখন দেখো, যখন আমি একটা উদ্ভিদ, নতুন একটা উদ্ভিদের নামকরণ করলাম, সেটার সাথে নামকরণ যে করলাম, কোন উদ্ভিদের নামকরণ করলাম, সেই উদ্ভিদের একটা প্রধান টাইপ, যে আমি এই উদ্ভিদের নামকরণ করছি, আমার কাছে এই শুকনা স্পেসিমেন আছে, তো সেই নমুনাটাকে বলা হয় হলো টাইপ, প্রধান টাইপ। দেখো কি বলছে, কোন নতুন প্রজাতির নামকরণের সময় লেখক বা বিজ্ঞানী যে নির্দিষ্ট নমুনাটি বিবরণ সহ প্রধান প্রমাণ হিসেবে মনোনীত করেন। তাহলে দেখো, আমার এখানে ল্যাটিন ভাষায় একটা বিবরণ থাকবে, এই যে এই উদ্ভিদ সম্পর্কে ল্যাটিন ভাষায় আমার একটা বিবরণ থাকবে, যেটাকে আমি প্রধান প্রমাণ হিসেবে সংগ্রহ করছি, যে এইটাই হইলো এই উদ্ভিদের নামকরণ করছি, যে এইটা এই নামের উদ্ভিদটা হইলো এই, এটা আমার প্রধান নমুনা। এই প্রধান নমুনাটাকে বলা হয় হলো টাইপ। মনে রাখো, টাইপ মানে হলো উদ্ভিদের একটা শুকনা নমুনা, যেটা নামকরণের ক্ষেত্রে, ধরো এটা একটা ধান গাছ, তাহলে ধান গাছের বৈজ্ঞানিক নাম কি? ওয়ারাইজা স্যাটিভা। আচ্ছা, এখন এই যে ওয়ারাইজা স্যাটিভা, ধান গাছের যে বৈজ্ঞানিক নাম দিচ্ছি, এটা একটা ধান গাছ। তাহলে এইটা দেখে আমি ধান গাছের একটা বর্ণনা দেবো, যে এই ধান গাছের উচ্চতা এই ধান গাছের এরকম ফলন হয়, এটার এরকম সিজন হয়, পাতার শেপ এরকম, শিরাবিন্যাস এমন, যাবতীয় যত ল্যাটিন ভাষায় আমি বর্ণনা দিয়ে যদি একটা ধান গাছকে আমি প্রমাণ হিসেবে রাখি, শুকনা ধান গাছকে এরকম হারবেরিয়াম করে যদি রাখি, তখন এই নমুনাটাকে বলা হবে আমার হলোটাইপ, মানে প্রধান যে নমুনাটা সেটাকে বলা হয় হলোটাইপ। আচ্ছা, তারপর দেখো যে আইসোটাইপ। আইসো মানে তো তোমরা জানো, আইসো হলো সমান বা সেম। এখন আইসোটাইপটা কেমন হবে? দেখো, এটি হলো হলোটাইপের একটা প্রতিলিপি। প্রতিলিপি মানে ডুপ্লিকেট। এটা কিভাবে নেওয়া হয়? দেখো, হলোটাইপটা যে গাছ থেকে, যে স্থান থেকে এবং যে সময়ে সংগ্রহ করা হয়েছিল, আইসো যে টাইপটা ছিল সেটাও সেই জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। ধরো একটা গাছের দুইটা ডাল ছিল, একটা ডাল থেকে আমি হলোটাইপটা সংগ্রহ করছি, এখন আমি নমুনা দুইটা রাখছি, একটা প্রধান টাইপ, এটা তো আছেই, আবার ওই গাছ থেকেই দুইটা ডালের একটাকে প্রধান টাইপ ধরছি হলো টাইপ, আর একটা আমার কাছে ছিল সেটা হলো আইসোটাইপ। এই দেখো, আইসোটাইপটিও ঠিক একই সংগ্রহ থেকে নেওয়া অন্য একটা নমুনা। তো একটা গাছের ধরো দুইটা ডাল আছে, দুইটা ডালের একটা ডালকে প্রধান টাইপ হিসেবে আমি সিলেক্ট করছি, আর একটা ডাল ছিল সেটাকে আমি কি বলবো, সেটাকে আমরা বলবো আইসোটাইপ। একটা ছিল হলো টাইপ প্রধান, একটা ছিল, ধরো এই যে একটা গাছ, এই গাছের দুইটা ডাল, এইখানে একটা পাতা ছিল ফুল সহ, এইখানে একটা পাতা ছিল ফুল সহ, একই উদ্ভিদ একই সময়ে নিছে, তাহলে এই যে নমুনাটা আমি প্রধান হিসেবে নিলাম, এটা তো হলো টাইপ হয়েছেই। এখন একই উদ্ভিদ থেকে হলো টাইপের ঠিক ডুপ্লিকেট আর একটা যদি নেই, তখন তাকে বলা হয় আইসোটাইপ। আচ্ছা, এখন দেখো সিন টাইপ। সিন, সিন মানে হলো সিনোনাইম আর কি। দেখো কি বলছে, যে লেখক কোনোটাকে, লেখক যখন বর্ণনা করছে সে অনেকগুলো টাইপ নিয়ে বসছে। লেখক যখন নামকরণ করছে তখন একটা গাছ থেকে সে অনেকগুলো টাইপ নিচ্ছে, অনেকগুলো নমুনা সংরক্ষণ করছে। সংরক্ষণ করার পর সে কোনো নমুনারই বলে নাই যে এটা হলো টাইপ, মানে একটা প্রধান নমুনা তো সংগ্রহ করতে হয়, সে করে নাই। সে এই প্রত্যেকটাকে বর্ণনা হিসেবে সে লিখছে প্রত্যেকটা টাইপ থেকে। এখন দেখো কি বলছে, লেখক যখন নির্দিষ্ট কোনো নমুনাকে হলো টাইপ হিসেবে মনোনীত না করে একাধিক নমুনাকে বর্ণনার ভিত্তি হিসেবে করে। এখন দেখো, নর্মালি আমাদের যে জিনিসটা করার কথা ছিল বিজ্ঞানীর, যে একটাকে প্রধান টাইপ হিসেবে করার কথা ছিল, কিন্তু সে এটা না করে কি করছে, এরকম একাধিক ছিল, এইখানে একটা নমুনা ছিল, এইখানে একটা নমুনা ছিল, এখানে একটা নমুনা ছিল। এখন নর্মালি কি, একটা উদ্ভিদের নামকরণ করতে গেলে সেটার একটা প্রধান নমুনা সংগ্রহ করা লাগে, যাকে বলা হয় হলো টাইপ। আচ্ছা, হলো টাইপের একই জায়গা থেকে যদি আরেকটা নেওয়া হয় একই গাছ থেকে, তখন তাকে বলা হয় আইসোটাইপ। এখন দেখো, আমরা পড়তেছি সিন টাইপ। সিন টাইপ কি, ধর আমার হলো টাইপও উল্লেখ করা নাই, আমার আমার হলো টাইপে উল্লেখ করা নাই,
আমার আইসোটাইপে উল্লেখ করা নাই। আমার যে কয়টা নমুনা ছিল সব কয়টা নমুনা থেকে সে সব কয়টার বর্ণনা যে ছিল সেই সব কয়টা বর্ণনা উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে ব্যবহার করছে। তখন সব কয়টাকে বলা হয় সেন টাইপ, প্রত্যেকটাকে। এটা একটা সেন টাইপ, এটা একটা সেন টাইপ, এটা মানে প্রত্যেকের সেন টাইপ, এই জিনিসটা আর কি। সিন মানে অনেকটা সিনোনাইমাস আর কি, সমার্থক। সব কয়টাই সমানার্থ বহন করে, কারণ কি তার যে বৈশিষ্ট্য সেগুলো বর্ণনাতে উল্লেখ করছে লেখক, তার যে বৈশিষ্ট্য সেটার উল্লেখ করছে, তার যে বৈশিষ্ট্য সেটারও বর্ণনায় উল্লেখ করছে। আচ্ছা, তারপরে দেখো যে লেকটু টাইপ যে জিনিসটা। আচ্ছা, লেকটু টাইপে কি বলছে, যদি মূল লেখক কোনো হলো টাইপ মনোনীত না করে, দেখো আগেরটার মতোই এখানে কি করছে, মনোনীত করা লাগবে না, হলো টাইপ যেটা থাকবে এটা মনোনীত থাকবে না, সেটাকে সে বলবে না যে এটাই হলো টাইপ। এখন দেখো, অথবা যদি মূল হলো টাইপটা যদি হারায়া যায়, আমার কাছে যে এটা ধরো আমি হলো টাইপ নির্ণয় করছিলাম কিন্তু হারায় গেছে, তবে দেখো কি বলছে, মূল সংগ্রহের অন্য কোন নমুনা। একটু চিন্তা করে দেখো তো, একটু আগে যে পড়ছি আইসো টাইপ আর সিন টাইপ, এটা কিন্তু সবকটা কিন্তু বর্ণনায় অংশগ্রহণ করছে। হ্যাঁ, কারণ এই প্রত্যেকটার দেখো যে কোনো একটাকে যদি পরবর্তীতে আমি টাইপ হিসেবে মনোনীত করি যে এটাই আমার হলো টাইপ, তখন এই যে প্রত্যেকটা টাইপে আছে এই প্রত্যেকটাকে বলা হয় লেকটু টাইপ। মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি, বুঝতেছো না? একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। তোমাদের বই পড়ার দরকার নাই, তুমি আমার এইখান থেকে পড়ো, তাহলে একটু ক্লিয়ার হবে। বইয়ের মধ্যে একটু ঝামেলা, তোমাদের গাইড বইয়ে আরো ঝামেলা, যারা গাইড বই পড়ো আর কি। হ্যাঁ, বুঝবা না আর কি। এটা পড়লে একটু বিস্তারিত দেওয়া আছে, এটা থেকে পড়লে মানে বুঝার মতো একটা ইয়ে আছে আর কি এখানে। দেখো আবার বলি, লেখক যদি কোন যে বিজ্ঞানী সে যদি হলো টাইপ নির্ধারণ না করে, হলো টাইপ কোনটা, মেইন টাইপটা, সে মেইন টাইপ উল্লেখ করে নাই, তার কাছে অনেকগুলো আছে। এখন মেইন অথবা মেইন টাইপটা যদি হারায় যায়, তখন কি হয়, আমার কাছে অনেকগুলো মূল সংগ্রহ ছিল, আইসো টাইপ ছিল, সিনো টাইপ ছিল, হলো টাইপ ছিল, কিন্তু কোনটা হলো টাইপ এটা জানে না, কিংবা হলো টাইপ হারায় গেছে। তখন যেগুলা থাকে, হ্যাঁ, এটা কেমন, আইসো টাইপ হইতে পারে অথবা সিন টাইপ হইতে পারে। এখন এই আইসো টাইপ বা সিন টাইপের মধ্যে যে কোনো একটাকে পরবর্তীতে টাইপ হিসেবে যদি কল্পনা করা হয়, তখন সেটাকে ল্যাকটো টাইপ বলে। এগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, না হলে কিন্তু উল্টাপাল্টা লেগে যাবে যে ল্যাকটো টাইপ কোনটা, আইসো টাইপ কোনটা, সিন টাইপ কোনটা। তারপরে দেখো একটা নিও টাইপ। নিও শব্দের অর্থ তোমরা জানো, নিও শব্দের অর্থ হলো নতুন। এই যে নিও, এই নিও শব্দের অর্থ হলো নতুন। তাহলে নতুন টাইপ কোনটা, নতুন টাইপ হলো দেখো, মূল সংগ্রহের কোনো নমুনাই নাই, আমার আইসো টাইপ নাই, হলো টাইপ নাই, সিন টাইপ নাই, আমার কোনো টাইপই নাই। হলো টাইপটার প্রধানটা, আর হলো টাইপের সাথে একই গাছ থেকে যেটা নেওয়া হয় সেটা আইসো টাইপ। হলো টাইপ আইসো টাইপ যদি নির্ধারণ না করে তিন, আমার কাছে যে কয়টা বর্ণনা থাকে সব কয়টাকে যদি টাইপ হিসেবে ধরা হয়, তখন তাকে বলা হয় সিন টাইপ। এখন সিন টাইপ এগুলো একটাও নাই, হলো টাইপ নাই, আইসো টাইপ নাই, সিন টাইপ নাই, আমার বর্ণনা যা ছিল একটাও নাই, সব হারায় গেছে। আমি যে একটা প্রমাণ হিসেবে ধরছিলাম যে এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এই, এই নমুনাটা আমার কোনো কিছুই নাই, তখন আমাকে কি করতে হয়, এই বর্ণনা দেখে এই উদ্ভিদ থেকে আবার নতুন করে কালেকশন করতে হয়। নতুন করে যে কালেকশনটা করা হবে সেটাকে বলা হবে নিওটাইপ। সেটাকে বলা হয় কি, নিওটাইপ। এটা সহজ বিষয়। যখন তোমার হলো টাইপ, আইসো টাইপ, সিন টাইপ কোনো কিছুই থাকবে না, তখন আমাকে তো নতুন করে কালেকশন করে রাখতেই হবে, যেন পরবর্তীতে আমি প্রমাণ হিসেবে উল্লেখ করতে পারি যে এই উদ্ভিদের বর্ণনা হলো এইটা। তখন নতুন যে টাইপটা আমি সিলেক্ট করব সেটাকে বলা হবে নিও টাইপ। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে, প্যারা টাইপ। হলো টাইপ, সিন টাইপ ছাড়া, দেখো একটু খেয়াল করো, হলো টাইপ, সিন টাইপ এই দুইটা ছাড়া যদি লেখক বর্ণনার সময় অন্য কোনো নমুনার সাহায্য নেন। আচ্ছা, অন্য কোনো নমুনা কোনটা, হলো টাইপও নাই, সিন টাইপও নাই, তো হইতে পারে সে আইসো টাইপের সাহায্য নিচ্ছে অথবা নিও টাইপের সাহায্য নিচ্ছে। তখন এটা যদি তালিকায় উল্লেখ করেন, যে নমুনাটা তালিকায় উল্লেখ করেন সেই নতুন নমুনাটাই প্যারা টাইপ। আবার বলি তোমাকে, দেখো হলো টাইপ, সিন টাইপ এগুলা দিয়েই তো নামকরণ করছে, কিন্তু কোনো কারণে লেখক হলো টাইপ, সিন টাইপ এগুলো কোনো কিছু সে নেই নাই, বর্ণনার সময় সে কি করছে, অন্য একটা নমুনার সাহায্য নিছে। তাহলে যে এই যে অন্য নমুনা যে নিচ্ছে, এই অন্য নমুনাটার সাহায্য নিয়ে সে এটাকে প্রমাণ হিসেবে উল্লেখ করছে, তখন তাকে বলা হবে প্যারা টাইপ। আচ্ছা, তারপরে দেখো এপি টাইপ।
এখন একটু খেয়াল করো, যখন আমাদের হলো টাইপটাই তো আমাদের মূল, এই হলো টাইপটা হলো আমাদের মূল, হলো টাইপটা যদি না থাকে, দেখো লেগ টু টাইপ এগুলো অত্যন্ত অস্পষ্ট, এগুলো স্পষ্ট না যে কোনটা হলো টাইপ, কোনটা আইসো টাইপ বা কোনটা লেগ টু টাইপ, সব অস্পষ্ট। তখন কি করে প্রজাতিটিকে শনাক্তভাবে, মানে প্রজাতি, যে প্রজাতিটার নামকরণ করা হয়েছে এটাকে খুব সুন্দরভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি না। শুধু আমার কাছে বর্ণনা থাকে কিন্তু কোনো চিত্র ফিগার টিকার থাকে না, এগুলো অস্পষ্ট, বোঝা যায় না। ধরো পুরাতন অ্যালবামের মধ্যে আমি কি করে রাখছি, অনেকগুলো ছবি রাখছি, অনেক পুরাতন হয়ে যাওয়ার পর ছবিগুলোকে কিন্তু ঝাপসা হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়, তখন আসলে ঠিক বর্ণনা দিয়ে বোঝা যায় না। তখন কি করা হয়, যে নমুনাটাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্য অতিরিক্ত, ধরো আমার কাছে আরো কিছু ছবি ছিল, ধরো আমার ছবি, যে ছবিটাকে আমি রাখছিলাম বর্ণনার নমুনার হিসেবে, সেটা অ্যালবামে নষ্ট হয়ে গেছে। এখন আমার অতিরিক্ত আরো আরেক জায়গায় আমার কিছু ছবি ছিল, সেই ছবিটা যদি বর্ণনার সময় আমি আনি, অনেকটা নতুনের মতো, যেটা আর কি নিও টাইপের মতো, তখন অতিরিক্ত যে নতুন নমুনা মনোনীত করা হয় সেটাকে বলা হয় এপি টাইপ। এইখানে একটু খেয়াল করে দেখো, আগে আমাদের নিও টাইপে কি ছিল, নিও টাইপে কিন্তু আমাদের ইয়া ছিল না, ওই যে হলো টাইপ আইসোটাইপ কোনোটাই ছিল না, আমাদের একবারে পিওর নতুন যেটা আছে, একেবারে নতুন, সেটা কালেক্ট করতে হয়েছে, সেটাকে আমাদের ধরতে হয়েছে। কিন্তু এইখানে কিন্তু আমার ছিল, কিন্তু এটা ছিল কি অস্পষ্ট। এটাও কিন্তু এক ধরনের নিও টাইপই, নতুন নমুনা, দেখো এটাও নতুন নমুনা, কিন্তু কখন নিচ্ছে আমার কাছে টাইপ একটা আছে, ওই টাইপ গুলা কেমন, হলো টাইপটা কেমন, হলো টাইপটা ছিল অস্পষ্ট, এই জন্য আমি নতুন একটা নমুনা নিচ্ছি, তখন তাকে বলা হয় এপি টাইপ। আচ্ছা, এই টাইপ যে টোপোটাইপটা, এই টোপোটাইপটা আসলে তোমাদের আইসিবিএন এর ক্ষেত্রে নাই, পরবর্তীতে সংযোগ করা হয়েছে, এটা উল্লেখ করলেও করতে পারো, না হলে নাই। এই টোপোলজিটা হলো মৃত্তিকার গঠন, টপো, এটা আসছে টোপোলজি থেকে। এই টপোলজি মানে হলো এটা কি বলা যায়, ভূপ্রকৃতি বা মাটির গঠন বা ভৌগোলিক এলাকা বোঝায়। তাহলে দেখো, মূল হলো টাইপটি যে নির্দিষ্ট ভৌগোলিক এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে, ঠিক সেই এলাকা থেকে পরবর্তীতে সংগৃহীত নমুনাকে টোপোটাইপ বলে। ধরো আমি হবিগঞ্জের চুনারুঘাট থেকে একটা গাছ সংগ্রহ করছি, হ্যাঁ, এটা ধরো চুনারুঘাট থেকে করছি। এখন চুনারুঘাটের এই সেম স্পিসিস থেকে, অন্য চুনারুঘাট থেকে যদি আমি আবার পরবর্তীতে আরেক গাছ থেকে একটা কালেকশন করি সেম উদ্ভিদের, তখন সেটা হলো টোপোটাইপ। মানে এটার মূল কথা হলো, এক এক ভৌগোলিক এলাকার যে উদ্ভিদগুলো আছে তাদের বৈশিষ্ট্য সব একই থাকে। ধরো চুনারুঘাটের সাগর কলা যেরকম, চুনারঘাটের আরো 1 কিলোর মধ্যে যে আরেকটা সাগর কলা গাছ, বৈশিষ্ট্য একই রকম থাকে। তাহলে আমি বললাম যে বৈশিষ্ট্যের ভিত্তিতে আগে একটা কালেক্ট করছে চুনারঘাটের এক জায়গা থেকে, আবার চুনারঘাটের অন্য জায়গা থেকে আরেকটা কালেক্ট করলাম, তখন এই দুইটাকে পরস্পরের কি বলা হয়, টোপোটাইপ। তো এই টাইপগুলো যেহেতু আসছে, তোমরা প্রত্যেকটা টাইপ সম্পর্কে একটু ধারণা রাখবে। দরকার পড়লে আমার এই ভিডিওটা 2বার করে দেখবা, 2বার বা 3বার করে দেখবা, যেন এখানে বর্ণনা দেওয়া আছে, তারপরও আরেকবার দেখবা বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা, এই যে দেখো এখন চলে আসছে আসল জায়গায়। এইবার তোমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ, ভ্যালিড পাবলিকেশন। এটা কিন্তু টিকা আকারে আসে, বৈধ প্রকাশনা। একটু মনোযোগ লাগবে এখানে, বৈধ প্রকাশনা। আচ্ছা, এখন দেখো আসলে বৈধ প্রকাশনা জিনিসটা কি। দেখো কি বলছে, শ্রেণীবিন্যাসবিদ্যার নিয়মাবলী মেনে, শ্রেণীবিন্যাসবিদ্যার নিয়মাবলী মানে কি, আইসিবিএন এর নিয়মাবলী। কোন নতুন ট্যাক্সন, যেমন প্রজাতি বা গণ এর নাম যদি আমি একটি স্বীকৃত বৈজ্ঞানিক জার্নালে বা মাধ্যমে প্রকাশ করি, তখন তাকে বৈধ প্রকাশনা বলে। ধরো এটার কথাটা হলো, আমার প্রকাশনাটা বৈধ হবে তখনই যখন আমি নিয়ম কানুন মেনে প্রকাশনাটা প্রকাশ করব, সেটাকে বৈধ প্রকাশনা বলে। এখন তোমাকে বলছে যে ভ্যালিড পাবলিকেশন সম্পর্কে আসছে, তোমার ঠিক আসছে ভ্যালিড পাবলিকেশন, তোমাকে কি করতে হবে প্রথমে, দেখো একটু মনে করে দেখো তো, আমি যে প্রথমে বলে দিছিলাম, ওই যে এক নজরে, যে ভ্যালিড পাবলিকেশন সম্পর্কে তোমাকে যে এক নজরে বলে দিছিলাম না, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে সবার আগে এই জিনিসটা এক নজরে চলে যেতে হবে। এই যে দেখো, 1 নম্বর আছে ভ্যালিড পাবলিকেশন, টিকা আসছে, তোমাকে কি করতে হবে, তোমাকে সবার আগে লিখতে হবে যে বৈধ প্রকাশনা সম্পর্কে আইসিবিএন কোডের ডিভিশন 2 চ্যাপ্টার 5 আর্টিকেল 32 থেকে 41-এ
ভ্যালিড পাবলিকেশন বা বৈধ প্রকাশনা সম্পর্কে বলা হয়েছে, এটা তোমাকে আগে ধারাটা উল্লেখ করতে হবে। এইটা উল্লেখ করে তারপর শুরু করো, অথবা তুমি বৈধ প্রকাশনার সংজ্ঞা দাও, তারপর বলো যে আইসিবিএন এর ডিভিশন 2 চ্যাপ্টার 5 আর্টিকেল 32 থেকে 41-এ বৈধ প্রকাশনার কথা বলা হয়েছে। মানে প্রত্যেকটার ক্ষেত্রে যখনই আসবে তখন এই ধারাগুলা উল্লেখ করবা। একবারে যদি কোনো কিছু না পারো, অন্তত আর্টিকেল 32 থেকে 41-এ বলা হয়েছে এই কথাগুলা উল্লেখ করার চেষ্টা করবা, তাহলে ভালো নম্বর আসবে। আচ্ছা, এই যে আমাদের ছিল ভ্যালিড পাবলিকেশন। আচ্ছা, এখন যে জিনিসটা যে ভ্যালিড পাবলিকেশনের জন্য আমরা ভ্যালিড পাবলিকেশন বা বৈধ প্রকাশনের দুইটা শর্ত আগে দেখছিলাম, কিন্তু একবারে ছোট প্রশ্নের জন্য ভ্যালিড পাবলিকেশনের দুইটা শর্ত। এখন আগে তো বুঝলাম যে ভ্যালিড পাবলিকেশন কারে কয়, ভ্যালিড পাবলিকেশন কারে কয়। ভ্যালিড পাবলিকেশন হলো, দেখো আমরা ভ্যালিড পাবলিকেশন বলতে বুঝবো আইসিবিএন এর যে নীতিমালাগুলো আছে। আইসিবিএন তো নিজেই নীতিমালা। এখন এই নীতিমালাগুলা মেনে চলবে। এই নীতিমালাগুলা মেনে আমি যদি কোনো একটা নাম প্রকাশ করি, কোনো একটা নাম যদি আমি এটা কোনো একটা ধরো এক্স ডট 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 ওয়াই এরকম, মানে একটা বৈজ্ঞানিক নাম যদি আমি প্রকাশ করি, কিভাবে? অবশ্যই আইসিবিএন এর যে নীতিমালা আছে সেই নীতিমালা মেনে যদি আমি কোনো বৈজ্ঞানিক নাম প্রকাশ করি, তখন সেই নামটাকে বলা হয় বৈধ প্রকাশনা বা ভ্যালিড পাবলিকেশন। এখন এই যে ভ্যালিড পাবলিকেশন জিনিসটা, এই পাবলিকেশনের শর্তগুলা কি? দেখো প্রধান শর্তাবলী আছে কিছু। প্রধান শর্তাবলীর মধ্যে 1 নম্বরে যে জিনিসটা আছে সেটা হলো যে দেখো কার্যকর প্রকাশনা যে জিনিসটা, সেটা ইফেক্টিভলি প্রকাশিত হতে হবে। ইফেক্টিভলি প্রকাশিত কেন? দেখো ইফেক্টিভলি প্রকাশনা কাকে বলে, কার্যকর প্রকাশনা কাকে বলে? নামটা অবশ্যই দেখো কোনো মুদ্রিত বা প্রিন্ট করে বা ডিজিটাল বৈজ্ঞানিক জার্নাল বা বইয়ে প্রকাশিত হতে হবে, তখনই কেবল সেটা ইফেক্টিভ হবে। আমি যদি আমার ফেসবুকে বলি আমি নতুন একটা উদ্ভিদ পাইছি, নামকরণ করে দিলাম, তখন সেটা ইফেক্টিভ হবে না। ইফেক্টিভ কখন হবে? যখন কোনো বৈজ্ঞানিক স্বীকৃত জার্নাল থাকবে, যেটা নিয়ন্ত্রণকারী হলো আইসিবিএন এর যারা কর্মকর্তা আছে বা বিজ্ঞানী আছে, তারা যখন দেখবে যে না বর্ণনার সাথে সব ঠিক আছে, তার সে যে আইডেন্টিফিকেশন করছে এটা অমুক ফ্যামিলির বা অমুক জেনাসের আন্ডারে, তার সবকিছু ঠিকঠাক আছে, তখন তারা অনুমতি দেয় যে না আপনার নাম ঠিক আছে, তখন সেটাকে বলা হয় ইফেক্টিভ পাবলিকেশন বা কার্যকর প্রকাশনা। তারপর দেখো ব্যক্তিগত ডায়েরি বা সোশ্যাল মিডিয়ায় নাম প্রকাশ করলে সেটা বৈধ হবে না। বৈধ হইতে গেলে কি করা লাগবে? আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো বোটানিক্যাল জার্নালে সেটা নাম প্রকাশিত হতে হবে। তারপর দেখো ল্যাটিন নামকরণ, আমরা যে দ্বিপদ নামকরণটা করব সেই নামটা অবশ্যই অবশ্যই ল্যাটিনকৃত হওয়া লাগবে, অন্য কোনো ভাষায় সেটাকে নামকরণ হতে পারবে না। তাহলে কার্যকর প্রকাশনা, ল্যাটিন নামকরণ। তারপর দেখো বর্ণনা এবং পার্থক্যকরণ। এখন আমি যে উদ্ভিদটা নামকরণ করলাম সেই উদ্ভিদের বৈশিষ্ট্য অবশ্যই দিতে হবে। এই উদ্ভিদটা কেমন, এটা কি বিরুৎ জাতীয় না গুল্ম জাতীয় না বৃক্ষ জাতীয়, এটা কেমন মাটিতে জন্মায়, এর পাতার কালার কি, এর ফুলের রং কি, এটা কি প্যান্টামেরাস ট্রাইমেরাস না টেট্রামেরাস, এটার পাপড়ি কেমন, দলমন্ডলের এস্টিভেশন কি, তারপরে ফুলের কালার কি, তারপরে এটা কি ইনফ্লোরেসেন্স আছে বা নাই, এটার পাতার মার্জিন কি, পাতা কি যৌগিক না সরল, এটা কি পক্ষল যৌগিক না সচর পক্ষল যৌগিক, এটা কি পিননেট না নন পিননেট, যত রকমের বৈশিষ্ট্য দেওয়া যায় ট্যাক্সোনমিক বৈশিষ্ট্য, সব রকম বৈশিষ্ট্য তোমাকে এখানে কি করতে হবে? বর্ণনা করতে হবে। এটা একটা শর্ত। আর একটা দেখো শর্ত আছে, এটা পরবর্তীতে টাইপ নমুনা। দেখো টাইপ নমুনা কি? এই যে আমি একটা নতুন উদ্ভিদের নামকরণ করলাম, তাহলে এই নতুন উদ্ভিদের একটা টাইপ ফিক্স করা লাগবে। কি টাইপ? আমি যে নামকরণ করলাম তার একটা প্রমাণ থাকা লাগবে যে এই উদ্ভিদের আমি নামকরণ করছি, তাহলে সেটাকে আমি প্রমাণ হিসেবে উল্লেখ করতে পারবো। এই প্রমাণটাকে বলা হয় টাইপ। তাহলে আমাকে টাইপ নমুনা অবশ্যই সংরক্ষণ করতে হবে। এখন এটা কই সংরক্ষণ করে? হারবেরিয়ামে। আচ্ছা, হারবেরিয়াম জিনিসটা সম্পর্কে একটু ধারণা দেই। হারবেরিয়াম হলো অনেকটা লাইব্রেরির মতো। হ্যাঁ, লাইব্রেরিতে কি থাকে? অনেকগুলো বই থাকে। আর হারবেরিয়াম হলো এমন একটা জায়গা যে জায়গার মধ্যে উদ্ভিদের শুকনা নমুনা বিভিন্ন প্রসেসের মাধ্যমে শুকনো নমুনা সংরক্ষণ করা হয়। তাহলে উদ্ভিদের নমুনা সংরক্ষণগারকে বলা হয় হারবেরিয়াম, আর বই সংরক্ষণগারকে বলা হয় পাঠাগার বা লাইব্রেরি বলতে পারো যায়। তারপরে দেখো আমি যে নতুন উদ্ভিদের নামকরণ করলাম
সেটাকে কিছু হিন্টস দেওয়া লাগবে। ধরো আমি একটা নতুন স্পিসিস বললাম যে এটা নতুন স্পিসিস, তখন আমাকে উল্লেখ করতে হবে এসপি নব, এই যে নবটা হলো ল্যাটিন থেকে আসছে। তো এসপি মানে স্পিসিস, নব মানে নতুন, নতুন প্রজাতি। এখন দেখো জ্যানাটা যদি জ্যানাসটা যদি নব হয় তাহলে আমাকে এটা উল্লেখ করতে হবে যে নতুন একটা জ্যানাস, জ্যান ডট নব এভাবে উল্লেখ করতে হবে নব। আচ্ছা, তারপরে দেখো এখানে গুরুত্ব কি, যে ভ্যালিড পাবলিকেশন হইতে গেলে অবশ্যই অগ্রাধিকারের ভিত্তিতে হওয়া লাগবে। অগ্রাধিকার কি, আমি যদি একটা নামকরণ আগে করি এবং সেটা যদি ইফেক্টিভ ভাবে প্রকাশিত হয়, পরবর্তীতে কেউ যদি সেম উদ্ভিদে নামকরণ করা হয় তাহলে আমারটা প্রাধান্য পাবে, আমারটা যে আগে আসলে আগে পাবেন। ব্যাপারটা হলো এরকম, যে আগে নামকরণ করবে এবং শর্ত কি, বৈধভাবে প্রকাশিত হতে হবে, তার নামটাই আগে প্রাধান্য পাবে। আচ্ছা, তাহলে দেখো এই হলো আমাদের অগ্রাধিকারের নিয়ম, এখানে মেনে চলা লাগবে। একটা স্থায়ী রেকর্ড মানে যে যে টাইপটা, সেই টাইপটা সংরক্ষণ করতে হবে। তাহলে দেখো বৈধ প্রকাশনা ছাড়া কোনো বৈজ্ঞানিক নাম কেবল একটি খসড়া নাম হিসেবে থাকবে, এটাকে কখনোই করা যাবে না। তারপর দেখো বিজ্ঞানের ইতিহাসে নিজের আবিষ্কারকে অমর করে রাখতে এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেতে প্রতিটি ট্যাক্সোনমিস্টকে মানে ট্যাক্সোনমিস্টকে যে নামকরণ করে এই কঠোর নিয়মাবলী মেনে চলতে হয়। তাহলে সে কিভাবে বুঝবে যে এটা তার সেই নামটা দিচ্ছে? এটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে অবশ্যই প্রকাশিত হতে হয়। এটাকে বলা হয় বৈধ পাবলিকেশন বা ভ্যালিড পাবলিকেশন বা বৈধ প্রকাশনা। এখন তোমাদেরকে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে, প্রধান প্রধান শর্তাবলী। যেহেতু টিকা লিখতে বলছে, তোমাদের বইয়ে কিভাবে দেওয়া আছে, তোমাদের বইয়ে আমি তো এইভাবে তোমাদেরকে আকার দিছি, মানে শিরোনাম করে দিছি, পয়েন্ট করে দিছি। তোমাদের বইয়ে দেখবা যে দেওয়া আছে 1 2 3 4 এরকম 7-8টা শর্ত দেওয়া আছে। আমি 7-8টাকে একত্রে হেডিং করে শিরোনাম দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, তারপরে দেখো পূর্বাধিকার নীতি, ওই যে আগেরটাই প্রাধান্যের নীতি বা পূর্বাধিকার নীতি। মূল কথা তো তোমরা জানোই, আগে আসলে আগে পাবেন এরকম নীতি। মানে আমি যদি একটা নামকরণকে বৈধভাবে আগে প্রকাশ করি, আইসিবিএন এর যত নিয়মাবলী আছে সব নিয়মাবলী মেনে আমি যদি প্রকাশ করি, পরবর্তীতে কেউ যদি সেম উদ্ভিদের আবার সে নামকরণ করে তাহলে কি হবে? তাহলে আমি যে আগে বৈধভাবে প্রকাশ করছি আমারটাই অ্যাকসেপ্টেড হবে, তারটা অ্যাকসেপ্টেড হবে না। কিন্তু সে যে প্রসেসটা চালাইছে সেজন্য তার নামটা সিনোনিম হিসেবে থেকে যাবে, মানে সমনাম হিসেবে থেকে যাবে, কিন্তু বৈধ নাম কোনটা? আমারটা। এই জিনিসটা হলো এইটাই। দেখো এই যে তোমাদের পরীক্ষায় যেভাবে লিখতে হবে, দেখো একটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখাই দিচ্ছি যে পূর্বাধিকার নীতি। হ্যাঁ, যদি কোনো একটা নির্দিষ্ট জীব বা ট্যাক্সনের একাধিক বৈজ্ঞানিক নাম দেওয়া থাকে, একটা উদ্ভিদের যদি একাধিক নাম দেওয়া থাকে, তবে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ওই জীবটির জন্য সবার আগে প্রকাশিত বৈধ নাম, দেখো সবার আগে, আমি সবার আগে নাম দিছি কিন্তু সেটা বৈধ না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা মেনে চলেনি, তার মানে কি ওই নামটা অগ্রাধিকার ভিত্তিতে মেনে চলবে না। তাহলে আমি যে নামটা সবার আগে দেব সেই নামটাই কিন্তু বৈধতা যদি পায় তাহলে আমারটা হিসেবে থাকবে, বৈধ নাম হিসেবে থাকবে। পরবর্তীতে যে কেউ নাম বাতিল বা সিনোনিম হিসেবে গণ্য করবে, পরবর্তী যদি নাম হয় সেটা বাতিল করে দিতে পারে, অথবা সেটা সিনোনিম হিসেবে থেকে যাবে, সমর্থক হিসেবে থেকে যাবে। আচ্ছা, এখন দেখো এই যে নিয়মটা, এই নিয়মকে বলা হয় পূর্বাধিকার নীতি। আমি পূর্বে ওই নামটা অধিকার করে আছি, অন্য কেউ সেটা নিতে পারবে না, এই নীতিটাকে বলা হয় পূর্বাধিকার নীতি। আচ্ছা, এখানে একটা উদাহরণ দেখি যে উদাহরণটা কেমন। দেখো পূর্বাধিকার নীতির একটা উদাহরণ দেখো। মনে করো একজন বিজ্ঞানী ক, সে 1850 সালে একটা উদ্ভিদের নাম দিচ্ছে স্পিসিস এ। এটা উদাহরণ হিসেবে ধরো একটা উদ্ভিদের সে নাম দিচ্ছে যে স্পিসিস এ, সে কিন্তু নাম দিচ্ছে কত সালে? 1850 সালে। এখন আরেকজন বিজ্ঞানী 1870 সালে, দেখো এই সালটাকে আগে না পরে? পরে। 1800 সালে একই উদ্ভিদের নাম দিচ্ছেন স্পিসিস বি। দেখো আগের নাম ছিল স্পিসিস এ, কত সালে দিচ্ছে? 1850। পরে দেখো 1870 সালে একই উদ্ভিদের নাম দিচ্ছে স্পিসিস বি। তাহলে এখন কে আগে নাম দিচ্ছে? এই যে বিজ্ঞানী ক 1850 সালে স্পিসিস এ নাম দিছে, এই নামটা কেমন? আন্তর্জাতিকভাবে স্বীকৃত, মানে আইসিবিএন এর নীতিমালা অনুযায়ী দিছে স্পিসিস এ। তাহলে স্পিসিস বি কি টিকবে? স্পিসিস বি বৈধ হবে না। সেও যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিসেবেই দেয় তারপরেও তারটা বৈধ হবে না। কেন? কারণ আগে সেই উদ্ভিদের অলরেডি একটা নামকরণ করা হয়েছে। আইসিবিএন এর কাজই হয়েছে যে সমস্ত উদ্ভিদ জগৎকে, বিশ্বের সমস্ত উদ্ভিদের একটা একক নাম থাকবে,
একটা উদ্ভিদের একাধিক নাম থাকবে না, কিংবা একাধিক উদ্ভিদের একটা নাম থাকবে না। এই জন্য যে আগে দেবে তার নামটাই সঠিক বা বৈধ, তারটাই অ্যাকসেপ্টেড হবে, বাকিটা কি করবে, অ্যাকসেপ্টেড হবে না। সেটা কি হিসেবে থাকবে, সেটা দেখো জুনিয়র সিনোনিম হয়ে যাবে। জুনিয়র মানে সিনোনিম হিসেবে বলতে পারো। জুনিয়র কেন, কারণ যে তার পরে নাম দিছে সেজন্য। এটা 50 সালে 70 সালে 70 সালে দিলে তো 50 সালে যে জন্মগ্রহণ করছে তার সে জুনিয়র হবে, সেটা হলো জুনিয়র সিনোনিম হয়ে যাবে। আচ্ছা এখন বলো যে আমরা যে এটা পড়লাম, এটা যদি তোমরা 1-2 বার করে পড়ো তাহলে বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই কথাগুলাই পরীক্ষার খাতায় লিখলেই হবে। তুমি যা যা বুঝো সেটা উদাহরণ সহ যদি ব্যাখ্যা করতে পারো তাহলেই হবে। আচ্ছা এটারও কিছু ব্যতিক্রম থাকতে পারে। ব্যতিক্রম গুলা দেখো, সংরক্ষিত নাম আছে, নাম সংরক্ষণ করা যায়, সেই হিসেবে থাকবে। এখন দেখো অনেক নাম আছে যে সে আগে যে নামটা দিছে সেই নামটা অনেক আগে, ওই যে এটার একটা সময়সীমা আছে, একটু আগে দেখাইছিলাম যে এই সময়সীমার আগে দিছে, কিন্তু নামটা প্রচলিত। পরের নামটা মোর ইফেক্টিভ, কিন্তু আগের নামটা প্রচলিত হয়েছে, তো তখন এটা সংরক্ষণ করে রেখে দেয়, কিন্তু পরেরটা যেটা ইফেক্টিভ সেটাকে বৈধ নাম হিসেবে গ্রহণ করে। এই দেখো এখানে কি বলছে, কখনো কখনো কোনো বহুল প্রচলিত নাম যদি পরে দেখা যায়, ধরো আগের নাম দিছে, আগের নাম ছিল মোহাম্মদ আব্দুল ওয়াহাব, হ্যাঁ, তা আব্দুল ওয়াহাবকে কেউ ওইভাবে চিনে না, আব্দুল ওয়াহাব নামে সে পরিচিত না, পরে নাম হয়ে গেছে ধরো মোহাম্মদ গনি মিয়া, তাহলে গনি মিয়াটাই ধরো বেশি প্রচলিত, তখন কি হয়, গনি মিয়াটাকেই ধরে নেওয়া হয় যে এটাই বৈধ প্রকাশনা, যদিও সে পরে দিছে। এই কথাটাই এখানে বলা হয়েছে, এটা হলো ব্যতিক্রম। কখনো কখনো কোনো বহুল প্রচলিত নাম যদি পরে দেখা যায় যে সেটি অগ্রাধিকার নিয়মে ভুল, অর্থাৎ অন্য কেউ আরো আগে নাম দিয়েছিলেন, তবে বিজ্ঞানের স্বার্থে এবং বিভ্রান্তি দূর করতে বিশেষ ক্ষমতায় সেটাকে, প্রচলিত যে নামটা আছে সেটাকে টিকিয়ে রাখা যায়, তবে এর জন্য বিশেষ আন্তর্জাতিক কমিটির অনুমোদনের প্রয়োজন হয়। অনুমোদন ছাড়া সেটাকে করা যাবে না। আচ্ছা আচ্ছা ওইটা দেখো অথর সাইটেশন। আচ্ছা এই প্রশ্নটা যখন আসলো, ধরো ঠিক আকারে আসছে, 15 সালে আসছে, 19 সালে আসছে, 22 সালে আসছে, তাহলে এটা 24 তোমাদের সময় আসার একটা সমূহ সম্ভাবনা আছে। এখন মনে করো এটা আসছে যে অথর অথর সাইটেশন বা প্রাধিকারীর নাম উল্লেখ, এটাকে টিকা আকারে লিখতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে, ওই যে তুমি এটা বলতে পারো যে অথর সাইটেশন কাকে বলে। যে দেখো ট্যাক্সোনমিতে অথর সাইটেশন বলতে লেখক বা উদ্ধৃতি বলতে, লেখক উদ্ধৃতি বলতে কোন বৈজ্ঞানিক নামের শেষে সেই ব্যক্তির নাম যোগ করাকে বোঝায় যিনি প্রথম সেই প্রজাতির নাম দিচ্ছেন। আচ্ছা অথর সাইটেশন কি আমরা পড়ছিলাম আগে? আচ্ছা ছোট প্রশ্ন আকারে পড়ছিলাম, বড় পড়ি নাই আর কি। তো এখন দেখো এই যে নামকরণটা করলাম এটাকে বলা হয় অথর সাইটেশন, মানে বৈজ্ঞানিক নামের সাথে লেখকের নাম যুক্ত করাকে বলা হয় অথর সাইটেশন। এখন অথর সাইটেশনের কিছু নিয়মাবলী আছে, তো এই নিয়মাবলীগুলো সম্পর্কে আমাদের লিখতে হবে। তার আগে আমি বলে নেই যে আমাদের যে অথর সাইটেশন যে করব, এইখানে তোমাদের যে জিনিসটা করতে হবে কিন্তু আবার বলে দিলাম, তোমাদের এইখানে কি উল্লেখ করতে হবে, এখানে উল্লেখ করতে হবে আইসিবিএন, আইসিবিএন কোডের ডিভিশন, তারপরে কি উল্লেখ করতে হবে, চ্যাপ্টার, তারপরে সেকশন, তারপরে আর্টিকেল, এগুলো তোমাকে উল্লেখ করতে হবে। এটা যদি উল্লেখ করো তাহলে এখানে ফুল মার্কস পাবা। এই আইসিবিএন এর ডিভিশন, চ্যাপ্টার, সেকশন, যদি ডিভিশন সব ক্ষেত্রে মনে রাখবা, যত রুলস রেগুলেশন আছে সব হইলো ডিভিশন 2 তে। তারপর দেখো ডিভিশন 2, চ্যাপ্টার মনে নাই, সেকশন মনে নাই, কি করবা, আর্টিকেলটা তোমাকে মনে রাখতেই হবে, এটা ফরজ, আর্টিকেলটা মনে রাখতেই হবে, এটা তুমি উল্লেখ করবা। আচ্ছা আচ্ছা চলো আমরা এটাকে সরি, তাহলে অথর সাইটেশনের যে মূল নিয়মাবলী সেই নিয়মাবলীগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেই যে কেমন নিয়মাবলীগুলা। আচ্ছা দেখো একটা হলো সাধারণ উদ্ধৃতি। আচ্ছা তোমরা সবাই একটু এত দেখো, বোর্ডে একটু দেখো, বোর্ডে ব্যাখ্যাটা দেখলে একবার দেখা হয়ে যাবে, সাথে সাথে আমার কথাটা শুনলা। এখন দেখো যে অথর সাইটেশন আমরা কি করব, যে একজনের বৈজ্ঞানিক নাম দেব আমি, সেটার ক্ষেত্রে দেখো সাধারণভাবে যে জিনিসটা হয়, সাধারণভাবে দেখো এখানে যে
একজন, এটা হলো সাধারণ উদ্ধৃতি, একটু খেয়াল করো, একবারে সিম্পল ভাবে একটা উদ্ধৃতি কি, ধরো এই যে হোমো স্যাপিয়েন্স একটা বৈজ্ঞানিক নাম মানুষের, হোমো স্যাপিয়েন্স একটা বৈজ্ঞানিক নাম মানুষের। এখন এই যে হোমো স্যাপিয়েন্স আছে, হোমো স্যাপিয়েন্স এর সাথে দেখো এখানে কার নাম যুক্ত করা হয়েছে, লিনিয়াসের। এই লিনিয়াসের নামটা পুরাটাও দেওয়া যেতে পারে অথবা শুধুমাত্র লিনিয়াসের এলটাও দেওয়া যেতে পারে, দুইটাই কারেক্ট। এখন এইটাই হলো সাধারণ উদ্ধৃতি, যে আমার বৈজ্ঞানিক নামের শেষে যে নামকরণ করবে তার নামটা উল্লেখ করা লাগবে, এটা হলো সাধারণ, এটা নিয়ম। এবং কখনো কখনো নামকরণের সালও দিয়ে দেয়, যে এটার পরে ব্র্যাকেটে বা এমনি কমা দিয়ে 1758 এটাও লিখে দেয়। তাহলে এটা হলো একবারে সাধারণ নিয়ম আমার অথর সাইটেশনের, যে আমি নাম দিলাম যেমন ওয়ারাইজা স্যাটিভা, একই নাম, বৈজ্ঞানিক নাম ওয়ারাইজা স্যাটিভা, এটা কে দিছে, লিনিয়াস। এই যে এটা হলো একবার সাধারণ নিয়ম, যে বৈজ্ঞানিক নামের শেষে প্রাধিকারীর নাম উল্লেখ বা অথর সাইটেশন, যেটা এটা হলো 1 নম্বর নিয়ম। আচ্ছা, এখন এই নিয়মের আরো ব্যতিক্রম আছে, আরো আছে। দেখো নাম সংক্ষিপ্তকরণ, আগেরটা কি ছিল দেখো, আগেটা ছিল একবারে পুরো নামটা দেওয়া ছিল, এখানে দেখো লিনিয়াসের পুরো নামটা, এটা হলো সাধারণ উদ্ধৃতি। তারপরে দেখো নাম সংক্ষিপ্তকরণ, অ্যাব্রিভিয়েশন। এখন এই নামটা কিভাবে সংক্ষিপ্ত করা হয়, এই দেখো যে অনেক সময় বড় হয়ে যায় নামটা, একজনের নাম তো আর এরকম থাকে না। যেমন লিনিয়াসের নাম তো শুধু লিনিয়াস না, লিনিয়াসের নাম কি, কেরোলাস লিনিয়াস। এখন যদি বৈজ্ঞানিক নাম এরকম লেখা যায় যে অরাইজা স্যাটিভা লিখলাম, তারপরে আবার কেরোলাস লিনিয়াস, তারপরে আবার সাল দিলাম, তাহলে বিশাল লম্বা নাম হয়ে যাবে। তো সেজন্য কি করতে হয়, অনেক সময় এটা ছোট নাম দেয়, যেমন লিনিয়াসের ছোট নাম কি, এল দিয়ে প্রকাশ করা হয়। রবার্ট ব্রাউন, তার ছোট নাম কি, আর ডট বিআর ডট। তারপরে ওয়ালিস আছে, ওয়ালিসের একই, ডব্লিউ এ ওয়াল, এল এল, ওয়াল, ওয়ালিস থেকে ওয়াল। তাহলে এইগুলো হলো ছোট নাম, এই অ্যাব্রিভিয়েশন গুলো ব্যবহার করতে হয়। তারপরে দেখো যে জিনিসটা, দেখো প্যারেনথিসিস বা ওই যে ব্র্যাকেট, যেটা আর কি, ব্র্যাকেটের ইংরেজি হলো প্যারেনথিসিস। এখন দেখো একটু খেয়াল করে দেখো, একটা ট্যাক্সোনমির দেখো কখনো কখনো কি হয়, যে ওই যে আমরা ডাবল সাইটেশন পড়ছিলাম, যেটা এটা হলো ডাবল সাইটেশন আর কি, মানে দুইবার নাম উল্লেখ করা, দুইজন বিজ্ঞানীর নাম উল্লেখ করা। এখন কি বলছে দেখো, বলছে যদি কোনো প্রজাতির নাম পরবর্তীতে অন্য কোনো গণে স্থানান্তরিত হয়, তখন আদি লেখকের নাম বন্ধুত্ব রাখা হয়। ধরো কোন একজন বিজ্ঞানী, এটাই দেখো না, একটা উদাহরণ দেখো, আলভিজিয়া লেবেক। আলভিজিয়া লেবেক হলো ওই যে নর্মালি কোরই গাছ, চেনো তো কোরই গাছ, কোরই গাছের বৈজ্ঞানিক নাম হলো আলভিজিয়া লেবেক। এটা কে দিচ্ছেন দেখো, ব্র্যাকেটে লিনিয়াস আছে। তারপরে দেখো আবার এখানে ব্যান্থামের নাম দেওয়া আছে, এই ব্যান্থ মানে হলো ব্যান্থাম। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো ব্যাখ্যাটা দেখো, যে লিনিয়াস সর্বপ্রথম যে প্রজাতিটা দিছিল ওই কোরই গাছের বৈজ্ঞানিক নাম, সে দিছিল মাইমোসা লেবেক। মাইমোসা মানে হলো লজ্জাপতি। দেখো কোরইয়ের পাতা লজ্জাপতির পাতা কিন্তু মোটামুটি একই টাইপের, ফুল কোরইয়ের ফুল, লজ্জাপতির ফুল, স্ট্রাকচার সব একই রকম। সেজন্য লিনিয়াস মনে করছিলেন যে এটা হলো মাইমোসা লেবেক, মাইমোসা গণের। পরবর্তীতে যে ব্যান্থাম, উনি কি করছেন, উনি দেখলেন যে না, এটা মাইমোসা থেকে সবচেয়ে বেশি, মাইমোসা না, এটা হলো আলবিজিয়া গণের স্থানান্তর, আলবিজিয়া গণের। তখন সে কি করছে, এটাকে আলবিজিয়া গণে যখন সে স্থানান্তর করার জন্য পাবলিশ করছে, তখন দেখছে না এটা মাইমোসা না, এটা আসলেই আলবিজিয়া। তখন কি করছে, এই নামকরণ চেঞ্জ করছে, জাস্ট খালি গণনামটা চেঞ্জ করে দিছে। গণনামটা চেঞ্জ করে এখানে কি হয়েছে দেখো, গণনামটা চেঞ্জ করে এখন আলবিজিয়া হয়েছে, এই যে আলবিজিয়া হয়েছে। তাই আগে কি ছিল, আগে কি আলবিজিয়া ছিল না, আগে ছিল কি, আগে ছিল মাইমোসা লেবেক। এটা কে করছিল, এটা দিছিল লিনিয়াস, এটা করছিল কে, লিনিয়াস। এখন দেখো পরবর্তীতে এই যে মাইমোসা গণটা দেখছে যে না, মাইমোসা গণটা সঠিক না, এটাকে অন্য গণে স্থানান্তর করা হয়েছে, গণটার নাম কি, আলবিজিয়া। তখন আলবিজিয়া স্থানান্তর করছে কি, ব্যান্থাম। এখন এই যে দেখো লিনিয়াস যে নামকরণ করছিল, সেখানে সে মাইমোসাটা রাখে নাই, কিন্তু কি করছিল, লেবেকটা রাখছে। এই জন্য দেখো দুইজন বিজ্ঞানীর এখানে কি আছে, অবদান আছে। প্রথম অবদানটা কার ছিল, লিনিয়াসের। সেই জন্য প্রথম যে বিজ্ঞানীটা থাকে তার নামটা ব্র্যাকেটে দেওয়া লাগে, তারপরে যে বিজ্ঞানীটা গণনাম চেঞ্জ করে তার নামটা ব্র্যাকেটের বাইরে আলাদা করে দিতে হয়। তাহলে এখানে কি আছে, লিনিয়াস আর ব্যান্থাম। এখন প্রশ্ন যদি আসে ডাবল সাইটেশন কাকে বলে, এই জিনিসটা ডাবল সাইটেশন, দুইজনের নাম যখন উল্লেখ করবো তখন ডাবল সাইটেশন। দুইজন কে কে, লিনিয়াস আছে, ব্যান্থাম আছে। লিনিয়াস কি করছিল, সে কোরই গাছের নামকরণ করছিল মাইমোসা লেবেক। পরবর্তীতে দেখা আছে কোরই গাছের যে গণনামটা সেটা মাইমোসা না, সেটা হলো আলবিজিয়া।
তখন এটা নামকরণ করা হয়েছে, নতুন নামকরণ করা হয়েছে আলবিজিয়া লেবেক। এই নামকরণ করছে কে? বেনথাম। এখানে দুইজনের নাম উল্লেখ করা হয়েছে, তাই এটাকে বলা হয় ডাবল সাইটেশন। আচ্ছা, তারপরে দেখো ইন এবং এক্স। ইন এবং এক্স অনেকটা এবং এর মতো আর কি। হ্যাঁ, এখন এই জিনিসটা কি দেখো, কখনো কখনো দুজনের লেখকের নাম অব্যয় দিয়ে যুক্ত করা হয়। অব্যয়, অব্যয় কোনগুলা? ও এবং আর, এইগুলো অব্যয়। হ্যাঁ, তাহলে এখন দেখো এইখানে দুইটা জিনিস আছে, একটা হলো ইন আর একটা হলো এক্স। ইন এবং এক্স। এখন দেখো কোনো একজন লেখক সে প্রস্তাব করছে একটা নাম, ধরো আমি আমি একটা প্রস্তাব করছি, একটা নাম প্রস্তাব করছি যে এটার নাম এই। পরবর্তী দেখা গেল আমার নামটা বৈধভাবে প্রকাশিত হইলো না, আমি জাস্ট প্রস্তাব করলাম, কিন্তু আরেকজন বিজ্ঞানী যেটা প্রস্তাব করছে সে বৈধভাবে প্রকাশ করে ফেলছে। দেখো পরবর্তীতে অন্য কেউ তা বৈধভাবে প্রকাশ করেন। তাহলে দেখো আমি একটা নাম প্রস্তাব করছি, মনে করো আমার জন্ম হলো লিনিয়াসের আগে, তাহলে আমি একটা নামকরণ করছিলাম যে এই উদ্ভিদের নাম হলো এই। লিনিয়াস পরে কি করছে? আমারটা বৈধভাবে প্রকাশিত হয়েছে না, লিনিয়াস আইসা পণ্ডিতি করে কি করছে, বলছে যে আপনারটা যেহেতু বৈধভাবে প্রকাশিত হয় নাই, তাহলে আমি এটাকে বৈধভাবে প্রকাশ করব। তখন সে বৈধভাবে প্রকাশ করছে। তখন কি করতে হয়? ধরো একটা উদাহরণ দেখো, এখানে আছে কি গসিপিয়াম টমেন্টোসাম। এই যে জিনিসটা দেখো, গসিপিয়ামটা হলো অনেকটা ওই যে আমাদের কার্পাস তোলা বা যে তোলাগুলো আছে, গসিপিয়াম কার্পাস তোলা, এটার একটা জেনাস। এখন দেখো এই যে টমেন্টোসাম, এই জিনিসটা প্রস্তাব করছিলাম কিন্তু আমি, বৈধভাবে আমি প্রস্তাব করছিলাম। আসলে প্রস্তাব করছে কে? নাটে প্রস্তাব করছিল, বিজ্ঞানী নাট। ওনার একটা বিশাল বড় নাম আছে, এতটা আমার মনে নাই। এই নাটে প্রস্তাব করছিল, কিন্তু বৈধভাবে প্রকাশ করছে কে? সিমেন। এই সিমেন বলতে এই আরেকজন বিজ্ঞানী। তাহলে দেখো এই গোসিপিয়াম টমেন্টোসাম এটা বৈধভাবে প্রকাশ করতে পারে নাই কে? নাটে জাস্ট প্রস্তাব করছে, সে প্রকাশ করতে পারে নাই, কিন্তু প্রকাশ করছে কে? সিমেনে। এই জন্য এটার মাঝখানে এক্স দেওয়া হয়েছে। তাহলে দেখো এখানেও আমি অথরের নাম মানে উল্লেখ করলাম, তো এটাও তো একটা ধরন। একটা প্রথম ধরনটা কি ছিল? প্রথম ধরনটা ছিল যে বৈজ্ঞানিক নামের শেষে যে নামকরণ করবে তার পুরা নাম থাকবে, এখানে পুরা নাম, ফুল নেম থাকবে এখানে। তারপরে কি ছিল? বৈজ্ঞানিক নামের শেষে এখানে কি থাকবে? অ্যাব্রিভিয়েশন থাকবে, সংক্ষেপ নাম থাকবে। তারপরে আমরা কি বললাম? যে বৈজ্ঞানিক নামের শেষে দুইজনের নাম, দুইজন বিজ্ঞানীর নাম। একজন কি ছিল? একজন আগে দিছিল, পরবর্তীতে চেঞ্জ হয়েছে, যে চেঞ্জ করছে তার নাম পরবর্তীতে ছিল। এই যে এটাকে বলা ডাবল সাইটেশন। এখন আরেকটা পড়লাম যে একাধিক বিজ্ঞানী যদি কোনো একটা নামকরণ করে, তখন এখানে আমরা এক্স বসাইতে পারি, এক্স দিয়ে দুইজনের নাম বসাইতে পারি, এদিকে একটা এদিকে একটা, আরেকটা আছে ইন বসাইতে পারি। ইন একটা আমরা একটু দেখে নেই। যেমন দেখো ইন এর ব্যবহারটা আমরা দেখি, যখন একজন লেখক অন্য লেখকের বই বা আর্টিকেলের ভিতর থেকে রেফারেন্স দেয়। আমি একটা বই লিখছি, বইয়ের ভিতরে একটা উদ্ভিদের নামকরণ আমি করছি, পরবর্তীতে আরেকজন লেখক বা আরেকজন বিজ্ঞানী কি করছে, আমার যে রেফারেন্সটা যে বলছে অমুক বইয়ে আছে, অমুক লেখকে আগে নামকরণ করছে, সে উল্লেখ করে, তখন সেটাকে এই যে ইন দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো যে এখানে জিনিসটা কি, যে ক্যারেক্স ফিলিসেনা। এই ক্যারেক্স হলো একটা সাইপ্যারাসি, ওই যে ঘাস জাতীয় একটা উদ্ভিদ, সাইপ্যারাস বলে, ওই যে ত্রিকোণাকৃতির যে কাণ্ড থাকে, শন টাইপের আর কি। তো ক্যারেক্স ফিলিসিনিয়া, যেটা ক্যারেক্স ফিলিসিনা, এটাকে দেখো নিচে বর্ণনা করছে বিজ্ঞানী নিস, সে বর্ণনা করছে কোথায়? এই যে উইট আছে, উইটের বইয়ের ভিতরে জিনিসটা আছে, সেটা বর্ণনা করছে কে? নিস। এই যে নামটা ক্যারেক্স ফিলিসিনা, এই নামটা ব্যবহার করছে কে? ব্যবহার করছে নিট তার বইয়ে, কিন্তু সরি, ব্যবহার করছে উইট তার বইয়ে, কিন্তু এই বর্ণনাটা দিচ্ছে কে? নিস। নিস বলছে যে ক্যারেক্স ফিলিসিনা হলো এই উদ্ভিদের নাম, আমি পাইছি কই? আমি নিটের বইয়ের ভিতরে পাইছি, বা নিটের আর্টিকেলের ভিতরে পাইছি। তখন সে নাম উল্লেখ করছে, কার বইয়ের ভিতরে ছিল? তার। তাহলে এখানেও দুজনের নাম উল্লেখ করা হয়েছে, মাঝখানে ইন দেওয়া হয়েছে। এইখানে দেখো দুইজনের নাম উল্লেখ করা হয়েছে, মাঝখানে এক্স দেওয়া হয়েছে। তাহলে আমাদের মোটামুটি চারটা জিনিস পড়লেই আমাদের অথর সাইটেশন খুব ক্লিয়ারলি হয়ে যাবে। স্বাভাবিকভাবে অথর সাইটেশন বলতে আমরা যে জিনিসটা বুঝি যে অথরের নাম উল্লেখ করা। এখন কিভাবে উল্লেখ করব? একবারে সাধারণ উদ্ধৃতি, চারটা যে বিষয় বলছিলাম এই চারটা বিষয়ে আবার একটু দেখে নেই।
অথর সাইটেশন জিনিসটা একবারে সাধারণ উদ্ধৃতি, যে যে বৈজ্ঞানিক নাম দেওয়া থাকবে এই বৈজ্ঞানিক নামের শেষে যে নামকারী সে নামকরণ করবে তার নামটা পুরোটা দেওয়া হবে। এটা হলো সাধারণ উদ্ধৃতি। আচ্ছা, দ্বিতীয়টা কি? নামের অ্যাব্রিভিয়েশন। যে নামকরণ করবে তার নামের শেষে, বৈজ্ঞানিক নামের শেষে তার নামের সংক্ষিপ্তকরণ। তারপর দেখো বন্ধনী বা ব্র্যাকেটের ভিতরে কেউ যদি আগে প্রকাশ করে তারপর যদি গণনাম বা তার ফ্যামিলির পদ যদি পরিবর্তন হয়, তখন যে আগে নামকরণ করে তার নামটা আগে দেওয়া হয় ব্র্যাকেটের ভিতরে, তারপর যে পরিবর্তন করে তার নামটা পরবর্তীতে দেওয়া হয়। আচ্ছা, এটা হলো বন্ধনীর ব্র্যাকেটের ব্যবহার বা প্যারেনথেসিসের ব্যবহার। তারপরে 4 নম্বরে যেটা ইন এবং এক্স। তো ইন এর ব্যবহার আছে, এক্স এর ব্যবহার আছে। এক্স এর ব্যবহার কখন? এক্স এর ব্যবহার যখন একজনে প্রস্তাব করবে কিন্তু সে বৈধভাবে প্রকাশ করতে পারবে না, আরেকজন বৈধভাবে প্রকাশ করবে, তখন এক্স। এখানে নাট প্রস্তাব করছে কিন্তু সিমেন বৈধভাবে প্রকাশ করছে। আর ইন এর ব্যবহার কখন? ইন এর ব্যবহার হয় একজন বিজ্ঞানী আর একজন বিজ্ঞানীর বই থেকে যখন রেফারেন্স হিসেবে উল্লেখ করবে, যে রেফারেন্স হিসেবে উল্লেখ করবে তার নাম আগে বসবে এবং যার রেফারেন্স দেবে তার নাম পরে বসবে। তাহলে এই ছিল আমাদের অথর সাইটেশন। তাহলে এই যে 4টা বিষয় যদি তুমি লিখতে পারো এখানে ফুল মার্কস পাবা। কিন্তু 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 তোমার অথর সাইটেশনে এইখানে কিন্তু আমার আইসিবিএন এর ওই যে ধারাগুলা ডিভিশনগুলা অবশ্যই দিতে হবে। আচ্ছা, একটু দেখো যে বৈজ্ঞানিক নামের গণ আর প্রজাতিক পদ সবসময় ইটালিক মানে একটু ডান দিকে বাঁকা করে লিখতে হয়, হ্যাঁ। এবং লেখকের নাম সবসময় সোজা বা রোমান অক্ষরে লিখতে হয়, লেখকের নামটা কিন্তু সোজা করতে হয়। আর প্রজাতিক পদটা কি করতে হয়? যখন লিখতে হয় ইটালিক করে, মানে ডান দিকে একটু বাঁকা করে লিখতে হয়। এখন একটা জিনিস দেখো একটু, অনেক সময় দেখো নামের পরে কিন্তু প্রকাশের বছর দেওয়া হয়। যেমন কেনিস লুপাস লিনিয়াস প্রকাশ করছে কত সালে? কমা দিয়ে 1758 সালে। কেনিস লুপাস হলো ওই যে ধরো নেকড়ে গোত্রের কোন একটা প্রাণী আর কি। তাহলে এটা প্রাণীবিদ্যার ক্ষেত্রে বেশি দেখা যায় আর কি, যে লিনিয়াস পুরো নাম দিয়ে আবার সালটা, প্রকাশের সালটা উল্লেখ করা হয়। এরকম জিনিস বেশি দেখা হয়। আচ্ছা, একটু ফোকাসে একটু ঝামেলা করতেছে বোধহয়। আচ্ছা দেখো, এখন দেখো প্যারিস কোড। প্যারিস কোড মানে হলো, প্যারিস তো জানোই ফ্রান্সের যে রাজধানী শহর, সেটা হলো প্যারিস। প্যারিসের একটা আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল, হ্যাঁ। এই যে আমরা দেখছিলাম প্রথম আন্তর্জাতিক উদ্ভিদতাত্ত্বিক সম্মেলন হয়েছিল 1867 সালে ফ্রান্সের প্যারিসে। একবারে ছোট প্রশ্নটা প্রথমে যে পড়ছিলাম, হ্যাঁ। এই যে ফ্রান্সের প্যারিসে যে এটা হয়েছে, এখন এই প্যারিস কোড, কোড মানে নিয়মাবলী, আবার বলি কোড মানে হলো নিয়মাবলী। তাহলে প্যারিসের যে কোডগুলো ছিল, প্যারিসের নিয়মাবলী, সেই নিয়মাবলী কি হয়েছিল দেখো। আগে লেখবা প্যারিসে কখন হয়েছে প্রথম আন্তর্জাতিক এই বিষয় সম্পর্কে একটু লেখবা, যে ফ্রান্সের প্যারিসে 1867 সালে প্রথম আন্তর্জাতিক উদ্ভিদতাত্ত্বিক নিয়মাবলী হয়, এটাকে বলা হয় প্যারিস কোড। এখন এই যে প্যারিস কোড, প্যারিসের নিয়মাবলী হয়েছিল, সেইখানে ওই যে আমরা অ্যাপি ডি ক্যান্ডল, ওই যে অ্যাপি মানে ওই যে আলফানোস ডি ক্যান্ডল, এটাকে বলা হয় অ্যাপি ডি ক্যান্ডল। তো লুইস ডি ক্যান্ডলের কিছু একটা ভূমিকা আছে, ভূমিকাটা কি? আচ্ছা দেখো, এখানে আলফানোস ডি ক্যান্ডল নামকরণের কিছু সুনির্দিষ্ট নিয়মের খসড়া তৈরি করছে, যে উদ্ভিদের নামকরণের জন্য এই এই নিয়মগুলো অবশ্যই মেনে চলা লাগবে। এই যে নিয়মগুলো না, যে নিয়মগুলো ওই সম্মেলনের সবাই বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আলফানোস ডি ক্যান্ডল যে নিয়মগুলো বলছে সেই নিয়মগুলো ঠিক আছে, এই নিয়মগুলো মেনেই নামকরণ করা হবে। সেই জন্য এই যে নিয়মগুলা সবাই সাই দিছে যে না এই নিয়মগুলো ঠিক আছে। এটা কোথায় হয়? প্যারিসে। যেহেতু এটা প্যারিসে এই সিদ্ধান্ত গৃহীত হয়, তাই প্যারিসের যে সিদ্ধান্তগুলো ছিল তখন নেওয়া হয়েছিল, এই সিদ্ধান্তগুলোকে বলা হয় প্যারিস কোড। তো লুইস ডি লা নোমেনক্লেচার বোটানিক নামে তখন পরিচিত। প্যারিস কোডের একটা নাম আছে লুইস ডি লা নোমেনক্লেচার। ওই লুইস ডি মানে যে না, লুইসের নামকরণ ওই যে আলফানোস ডি ক্যান্ডল, তার নাম আরেকটা হলো লুইস ডি ক্যান্ডল। আর এটা হলো ওই যে ফ্রান্সের কোন এক ভাষা, লুইস ডি লা নোমেনক্লেচার বোটানিক, এটা হলো ফ্রান্সের ভাষা আর কি এরকম। এখন দেখো যে প্যারিস কোড হলো ফ্রান্সের প্যারিসে একটা উদ্ভিদতাত্ত্বিক সম্মেলন হয়েছে, এই উদ্ভিদতাত্ত্বিক সম্মেলনে
একটা উদ্ভিদের নামকরণ কিভাবে করা হবে সেই সম্পর্কে কিছু নিয়মাবলী, নীতিমালা, সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সিদ্ধান্ত গুলাকেই বলা হবে প্যারিস কোড। এখানে সবচেয়ে বেশি যে প্রভাব বিস্তার করে তার নাম হলো লুইস ডি ক্যান্ডল। এখন যে নীতিগুলা নিছে আর কি, প্যারিস কোডের যে প্রধান বৈশিষ্ট্যগুলা, প্যারিস কোডে কি কি বৈশিষ্ট্য রাখা হয়েছে? দেখো অগ্রাধিকার নীতি। ওইখানে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্তের মধ্যে আগে ছিল অগ্রাধিকার নীতি। অগ্রাধিকার নীতি কি? যে আগে বৈধভাবে নাম প্রকাশ করবে তার নামটা অ্যাকসেপ্টেড হবে, বাকিগুলা আমরা সিনোনাইম হিসেবে নিব, বাকিগুলো অবৈধ। তারপরে বলছে যে নামকরণ যে জিনিসটা আছে সেটা অবশ্যই দ্বিপদ হওয়া লাগবে, দুইটা পদের সাহায্যে নামকরণ করতে হবে, এটা কঠোরভাবে অনুসরণ করতে হবে, আর না হলে হবে না। তাহলে আগে কি ছিল? প্রায়োরিটি, অগ্রাধিকার ভিত্তিতে নামকরণ, তারপর হবে বাইনোমিয়াল নামকরণ। তারপরে একটু আগে যে বললাম যে উদ্ভিদের নামকরণ করতে গেলে ল্যাটিন ভাষাকে অবশ্যই, ল্যাটিন ভাষায় একটা বৈশিষ্ট্য দেওয়া লাগবে। তাহলে দেখো ল্যাটিন বর্ণনা অবশ্যই থাকা লাগবে। এই যে ল্যাটিন বর্ণনা অবশ্যই থাকা লাগবে, এটা কোথায় বলা হয়েছিল? ওই প্যারিসের ওই সম্মেলনে বলছিল যে উদ্ভিদের যখন বর্ণনা দিবে সেটা অবশ্যই ল্যাটিন ভাষায় হওয়া লাগবে। তারপর দেখো বলছে যে উদ্ভিদের যখন নামকরণ করা হবে তখন নামকরণের যখন বর্ণনা দেওয়া হবে, বর্ণনার একটা প্রমাণ থাকা লাগবে, একটা টাইপ থাকা লাগবে, সেটা হলো হলো টাইপ। এই যে উদ্ভিদের নামকরণের সময় একটি নির্দিষ্ট নমুনা বা স্পেসিমেন সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়, তাহলে এটা প্রমাণ থাকবে যে এই উদ্ভিদের এই নাম। তাহলে আমরা যে জিনিসগুলো শিখলাম যে এখানে মূল বিষয়গুলো কি ছিল? মূল বিষয়গুলো ছিল অগ্রাধিকার ভিত্তিতে নামকরণ করা হবে, এটাকে বৈধতা দেওয়া হবে, দ্বিপদ নামটা যেটা হবে অবশ্যই দ্বিপদ নাম হওয়া লাগবে, এবং নামের জন্য একটা ল্যাটিন ভাষায় বর্ণনা থাকা লাগবে, আর একটা হলো অবশ্যই একটা টাইপ স্পেসিমেন থাকা লাগবে। তো মোটামুটি মোটা থাকে এই চারটা হলো মেইন বৈশিষ্ট্য, আরো ছোটখাটো কিছু বৈশিষ্ট্য ছিল। টিকার জন্য তোমার এই চারটা লিখলেই এনাফ। তারপর দেখো এটার কিছু সীমাবদ্ধতা আছে, যে প্যারিস কোডের যে আন্তর্জাতিক গাইডলাইন ছিল সেগুলাতে কিছু সীমাবদ্ধতা বলতে কিছু ড্রব্যাক, যেখানে কিছু ভুলভ্রান্তি থাকে এরকম আর কি। বলছে যদিও এটা গুরুত্বপূর্ণ ছিল তারপরেই এটা বাধ্যতামূলক ছিল না, ম্যান্ডেটরি ছিল না, এবং এর কিছু নিয়ম অস্পষ্ট ছিল। তারপরে 1905 সালে ভিয়েনা কোড এবং আধুনিক আইসিএন এর মাধ্যমে এই ত্রুটিগুলো সংশোধন করা হয়। তখন আগের যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলোতে কিন্তু অনেক সময় ত্রুটি থাকে। তোমরা কেমিস্ট্রিতে পড়ছো যে ওই যে ছিল না, যে পরমাণুর সৌর মডেল ছিল, সোলার সিস্টেম অ্যাটম মডেল। ওইখানে কি বলছিল যে পরমাণুগুলো সূর্যের চারিদিকে যেরকম উপগ্রহগুলো যেমন সূর্যের চারিদিকে ঘুরে, সূর্য যেমন কি জানি ছিল এটা সোলার সিস্টেম অ্যাটম মডেল আর কি, সূর্যের চারদিকে যেমন গ্রহগুলা ঘুরে তেমনি পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরে আসে। এই কথাগুলো বলা হয়েছে। পরে দেখা গেছে না, এটা ভুল, যে পরমাণু একসময় শক্তি হারায় হারায় কেন্দ্রের দিকে পড়ে যেতে পারে, এই ইলেকট্রন গুলা শক্তি হারায় হারায় কেন্দ্রে পড়ে যেতে পারে, কিন্তু সৌরজগতের গ্রহগুলা কখনো শক্তি হারায় না, তাদের যে গতি পথ এই পথ থেকে তারা বিচ্যুত হয় না। তার মানে কি এটা একটা সীমাবদ্ধতা। তেমনি যে এখানে কিছু ভুল ছিল, ছিল নিয়ম ছিল, নিয়মের কিছু অস্পষ্টতা ছিল, কিছু ভুলভ্রান্তি ছিল, পরবর্তীতে এগুলো আবার কারেকশন করা হয়েছে। তো এই ছিল আমাদের প্যারিস কোড নিয়ে আলোচনা। তাহলে তো প্যারিস কোডের জন্য তোমাদের কি কি লাগবে? প্যারিস কোডের জন্য তোমাকে লাগবে যে সালটা লাগবে। এখন দেখো প্যারিস কোড, এই প্যারিস কোডে কিভাবে, কেন প্যারিস কোড হয়েছে, প্যারিস কোডের নিয়মাবলী কেন হয়েছে, কত সালে হয়েছে, এই সালগুলো উল্লেখ করা লাগবে। তারপর হলো এখানে কার কি ভূমিকা ছিল, বিশেষ করে লুইস ডি ক্যান্ডলের ভূমিকা ছিল, এবং কি কি বৈশিষ্ট্য, প্যারিস কোডের কি নিয়মাবলী প্যারিস কোডে মেনে চলা হয়েছে সেই জিনিসটা, এগুলো তোমাকে উল্লেখ করতে হবে। আচ্ছা, তারপর দেখো আরেকটা ক্যামব্রিজ কোড। ক্যামব্রিজ কোড জিনিসটা কি? এটা 2024 সালে চলে আসছে। দেখো এটা 2024 সালে চলে আসছে। ক্যামব্রিজ কোডটাও প্যারিস কোডের মতোই। প্যারিস কোডে যেমন কিছু নিয়মাবলী হয়েছে, অ্যাডপ্ট করা হয়েছে, তেমনি ক্যামব্রিজ কোডেও কিছু নিয়মাবলী অ্যাডপ্ট করা হয়েছে। এটা কত সালে হয়েছিল? 1930 সালে। ক্যামব্রিজ কই অবস্থিত? ক্যামব্রিজ ইংল্যান্ডের, ক্যামব্রিজ ইংল্যান্ডে অবস্থিত। তাহলে এইখানে কিছু নিয়মাবলী উল্লেখ করা হয়েছে, যে প্রধান বৈশিষ্ট্য কিগুলো ছিল, যে ঐক্যবদ্ধ নিয়মাবলী। দেখো আগে কিছু কোড ছিল, ভিয়েনা কোড ছিল, বিশেষ করে এখানে একটু খেয়াল করে দেখো যে এইখানে যে আমাদের যে ইউরোপীয় ধারণা, ভিয়েনা ছিল অস্ট্রেলিয়ার, হ্যাঁ সরি ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। তাহলে ভিয়েনা কোড, ওইখানে কিছু নিয়মাবলী, মানে অস্ট্রিয়ার ভিয়েনাতে কিছু নিয়মাবলী করা হয়েছিল, এবং আমেরিকান একটা ধারা ছিল, একটা হলো আমেরিকান আর একটা হলো ইউরোপিয়ান। তো এই দুইটা রচেস্টার কোড, এই দুইটা কোডের মধ্যে কিছু পার্থক্য ছিল। আমেরিকানরা রচেস্টার কোড ফলো করতো,
এবং যারা ইউরোপিয়ান ছিল তারা ভিয়েনা কোড ফলো করতো। ফলে কি হচ্ছে, দুইটার মধ্যে যেহেতু পার্থক্য আছে সেজন্য নামকরণের ক্ষেত্রে পার্থক্য দেখা গেছে। এই সমস্যার সমাধানের জন্য পরবর্তীতে কি করা হয়েছে, ইংল্যান্ডের ক্যামব্রিজে একটা বোটানিক্যাল কনফারেন্স ডাকা হয়েছে, সেইখানে কিছু নিয়মাবলী নতুন করে অ্যাডপ্ট করা হয়েছে 1930 সালে, সেটাকে বলা হয় ক্যামব্রিজ কোড। এখন ক্যামব্রিজ কোডে কি বলা হয়েছে, ক্যামব্রিজ কোডে বলা হয়েছে যে আমেরিকা এবং ইউরোপিয়ান ধারার মধ্যে সমন্বয় করতে হবে। এই দুইজন তো দুই দিকে গেলে যে আমারটাই ঠিক সে বলবে আমারটাই ঠিক, এটা করলে তো হবে না, দুইজনের দুইটা একত্রে রাখা লাগবে, দুইটাকে একত্রে কম্বাইন করা লাগবে, এই ঐক্যবদ্ধ নিয়মাবলী করা হয়েছে ওইখানে। তখন দেখো ইন্টারন্যাশনাল রুলস অফ বোটানিক্যাল নমেনক্লেচার প্রতিষ্ঠিত হয়, IRBN। তারপর দেখো টাইপ মেথড, দেখো এই টাইপ মেথড সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল কোথায়, ওই যে আমরা প্যারিস কোডে পাইছি, তাহলে এই ক্যামব্রিজ কোডের প্রথম টাইপ মেথড সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল এখানে, যে টাইপ রাখা লাগবে প্রজাতির নামকরণের জন্য একটি নির্দিষ্ট উদ্ভিদের নমুনাকে হারবেরিয়াম শিটে রেফারেন্স হিসেবে রাখতেই হবে। তাহলে এটা দেখো এই টাইপ মেথডটা প্রথম হিসেবে কখন করা হয়েছিল, এই যে এখানে এটা কোন কোড জানি, সরি ক্যামব্রিজ কোডে। তারপর দেখো টটোনিম, টটোনিম কোনটা, টটোনিম হলো একই জিনিসটাকে পুনরাবৃত্তি। যেমন তোমরা ইয়ার ক্ষেত্রে দেখো না, যে প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে যে চোখের কৃমির নাম হয়েছে লুয়া লুয়া, তারপরে কাতলা মাছের বৈজ্ঞানিক নাম হয়েছে কাতলা কাতলা, সাপের বৈজ্ঞানিক নাম, গোখরা সাপের বৈজ্ঞানিক নাম হলো নাজা নাজা। তাহলে এই যে একই টাইপের হওয়া যাবে না, এটা টোটোনিম। দুইটা যখন একই থাকে, একই ওয়ার্ড থাকে, জেনাস নেম স্পেসিস নেম আলাদা হওয়া লাগবে, এক হওয়া যাবে না। এটা উদ্ভিদের ক্ষেত্রে মেনে চলে না, কিন্তু প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে যেমন দেখো যে এরকম আছে মেলাস মেলাস, এটা উদ্ভিদবিদদের জন্য কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে, কোথায়, ওই যে ক্যামব্রিজে। এই টোটোনেম যদিও এটি প্রাণীবিদ্যায় কিন্তু বৈধ, ICZN এটা মেনে চলে, কিন্তু আমাদের এই উদ্ভিদ বিজ্ঞানের যেটা ICBN সেটা মেনে চলে না। এটা কারেকশন করা হয়েছে কোথায়, ক্যামব্রিজ কোডে। তারপর দেখো ল্যাটিন বর্ণনা, এটা তো আমরা জানি। আবার কিছু সংরক্ষিত নাম থাকে, সেই সংরক্ষিত নামগুলা দেখো যেগুলো অগ্রাধিকার নীতি ভঙ্গ করছিল, ধরো অনেক পরে নাম দিচ্ছে কিন্তু সেই নামটা কমন হয়েছে, সেই নামগুলা ভঙ্গ করছে, সেগুলোকে তালিভুক্ত করে প্রচলিত নামগুলো বদলে যেন না যায় সেটার বৈধতা দেওয়া হয়েছে। এই ছিল ক্যামব্রিজ কোড, এরা নিজেরা একটু পড়বা দেখবা সব ঠিকঠাক হয়ে গেছে। আচ্ছা, এখন যে জিনিসটা আমি পড়াবো সেটা হলো ICBN এর মূলনীতি। এটা 6টা মূলনীতি আছে। একবারে প্রথম যে ডিভিশন ICBN এর, যে বললাম যে 3টা ডিভিশনের যে প্রথম ডিভিশনের 6টা আর্টিকেল থাকে, এইখানে ICBN এর মূলনীতি সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, ধরো তোমার এটা আসলো ICBN এর মূলনীতি সম্পর্কে বর্ণনা করো, তখন কি বলবা, যে ICBN সম্পর্কে আগে ধারণা দেবা, তারপর বলবা ICBN এর যে 3টা মেজর ডিভিশন আছে, সেই ডিভিশনের প্রথম 6টা ধারাই হলো এই যে ICBN এর 6টা মূলনীতি। আচ্ছা, এই মূলনীতিগুলো কি কি, এই মূলনীতিগুলো দেখো স্বাধীনতার নীতি, মানে আমি যে উদ্ভিদের নামকরণ করব সেটা একবারে স্বাধীন, আমি না জলজের নামকরণ ফলো করব, না ব্যাকটেরিয়ার নামকরণ ফলো করব, না প্রাণীর নামকরণ ফলো করব। তার মানে উদ্ভিদের নামকরণ কি হবে, প্রাণী কিংবা ব্যাকটেরিয়া থেকে আলাদা হবে, এটা হচ্ছে এখানে। তারপর দেখো আলাদা কোনো নিয়ম অনুসরণ করা হয় আমাদের অনেক ক্ষেত্রে, যেমন টোটোনেম উদ্ভিদ বিজ্ঞানের কিন্তু ফলো করা হয় না, কিন্তু প্রাণী বিজ্ঞানের টোটোনেম ফলো করা হয়, যেমন কাতলা কাতলা, কিন্তু কোনো উদ্ভিদের নাম এরকম পাবা না, তুমি একই জিনিস দুইবার এরকম পাবা না। তারপর দেখো টাইপ নীতি, টাইপিফিকেশন, আমরা তো জানি টাইপিফিকেশন কি, যখন নামকরণ করব তখন একটা নমুনাকে উল্লেখ করা লাগবে প্রমাণ হিসেবে, প্রতিটা একজনের নাম একটা নির্দিষ্ট টাইপ স্পেসিমেন দ্বারা নির্ধারিত, যে এইটা এই টাইপ, তোমাকে এটা উল্লেখ করাই লাগবে। তারপর দেখো অগ্রাধিকারের নীতি, এগুলো সব আমরা পড়ছি, যে কি বলছে, প্রথম বৈধভাবে প্রকাশিত নামটাই গ্রহণযোগ্য, মানে যে প্রথম বৈধভাবে প্রকাশ করবে সেই অগ্রাধিকার পাবে। এখন দেখো একই একজনের একাধিক নাম থাকলে পুরনো নামটি প্রাধান্য পায়, মানে কি, যে নামটা আগে প্রকাশিত হয় সেই নামটাই প্রাধান্য পায়। আচ্ছা, এটা কত সাল থেকে, এটার একটা সময় আছে, যে লিনিয়াস যখন সে একটা বই, লিনিয়াসের একটা বিখ্যাত বই আছে স্পিসিস প্ল্যান্টারাম, এই বইটা প্রকাশিত হওয়ার সময় থেকে 1753 সাল থেকে এই অগ্রাধিকার নিয়মটা মেনে চলা হয়। আচ্ছা, তারপর দেখো একজনের এক সঠিক নাম, কি বলছে, প্রতিটি একজনের একটি মাত্র সঠিক বৈধ নাম থাকবে, অন্য নামগুলা সিনোনাইম হিসেবে থাকবে। ওই যে একটু আগে আমরা যেটা পড়ছিলাম সিনোনাইম হিসেবে, কি পড়ছিলাম, সিনোনাইম হিসেবে আমরা পড়ছিলাম, দেখো মনে আছে কিনা, যে একবারে প্রথমে দেখো পড়ছিলাম সোলানাম টিওব্রোজাম। আচ্ছা, এখন দেখো সোলানাম টিওব্রোজাম এটা কি,
এটা হলো গোল আলোর বৈজ্ঞানিক নাম, কিন্তু গোল আলোর আরেকটা বৈজ্ঞানিক নাম আছে, সেটা কি? সোলানাম এসকিউলেন্টাম। আচ্ছা, এখন দেখো এটা কিন্তু সর্বাধিক প্রচলিত, আর এটা কিন্তু আগে ছিল, এখন আর এটা নাই। তাহলে এই দুইটাই কিন্তু আছে এখনো। তাহলে এইটার সিনোনাইম কোনটা? এইটা। আচ্ছা, তারপর দেখো কি বলছে যে ল্যাটিন নীতি আছে, সেই ল্যাটিন নীতি অবশ্যই ল্যাটিন রূপে প্রকাশিত করতে হবে। কারণ কি? ল্যাটিন একটা মৃত ভাষা, একটু মনে রাখো। দেখো আমরা ল্যাটিন ভাষায় কেন প্রকাশ করা হবে? কারণ ল্যাটিন ভাষাটা এখন সবাই কিন্তু, যেমন ব্রাজিলের ভাষাকেও ল্যাটিন ভাষা বলে, কিন্তু এখন ব্রাজিলের মানুষ কি ওই ল্যাটিন ভাষায় কথা বলে না। কোন ভাষায় কথা বলে? কথা বলে হলো ইংলিশে। হ্যাঁ, এখন যে জিনিসটা হলো যে ল্যাটিন ভাষাটা হলো মৃত ভাষা। মৃত ভাষা মানে কি? যে ভাষার আর কোনো পরিবর্তন হওয়ার কোনো মানে সুযোগ নাই। মানে যে নামকরণটা থাকবে ওই নামকরণটাই সারা জীবন আজীবন থেকে যাবে। সেই জন্য এই মৃত ভাষাটাই ব্যবহার করা হয়। কারণ কি? কারণ মৃত ভাষার কোনো অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। ভাষার কিন্তু অর্থ পরিবর্তন হয়। তোমাদেরকে একটু বলে রাখি, ভাষার কিন্তু অর্থ পরিবর্তন হয়। যেমন তোমাদেরকে একটা বলি যে দেখো, একটু চিন্তা করে দেখো তো, এই শব্দটা, এটা কিন্তু বাংলা ভাষার শব্দ। হ্যাঁ, এই যে এই শব্দটা, এটাকে একসময় কিন্তু বলা হয়তো যে উচ্চ বংশীয় সম্ভ্রান্ত মহিলা। সম্ভ্রান্ত মহিলা মানে মহিলাদেরকে আগে সম্মান করার জন্য এইটা বলা হয়তো, মানে যে মহিলাটা উচ্চ বংশীয় থাকতো তাকে বলা হয়তো এই শব্দটা। উচ্চারণ করলাম না, কারণ কি? কারণ এই এখন এই সেম শব্দটাকে কি হিসেবে আলোচনা করা হয়? এই যে, তাহলে দেখো মানে পুরা বিপরীত হয়ে গেল। এটা কারণ কি? কারণ বাংলা ভাষাটা আমাদের প্রচলিত ভাষা, এটা একটা জীবিত ভাষা। এই ভাষায় কি হয়? শব্দের অর্থের চেঞ্জ হয়ে যায়। এই যে, তাহলে দেখো এটা যদি ল্যাটিন ভাষা হইতো আর কেউ ব্যবহার করতো না, তখন কিন্তু এটার যে অর্থ প্রকাশ হইতো এই অর্থটাই ফিক্স থাকতো, আর কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল না। আচ্ছা, জান্নাতুন পড়তে হবে না, যে একটু এগুলা একটু দেখো, আর আমি কালকে এগুলা একটু দিয়ে দিব তোমাদেরকে। তোমরা কালকে রাত নাগাদ হয়ে যাবে আর কি এগুলার একবারে এই অধ্যায়ের মোটামুটি যা পড়বা তার বিস্তারিত আমি ছোট করে একটা পিডিএফ দিয়ে দিব, তোমরা একটু ডাউনলোড করে প্রিন্ট নিয়ে দিও। অবশ্যই প্রিন্ট করবা এগুলা, আমি যেগুলো দেবো একটু প্রিন্ট করে রাখবা। এই অধ্যায়টা যেহেতু অতি গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে প্রশ্ন আসবেই আসবে। হ্যাঁ, তো সেই জন্য তোমাদেরকে বলতেছি, এইটা আমি দিয়ে দিব, ওইটা ছোট আকারে ধরো 11 ফন্টে আমি প্রিন্ট করে টাইপ করে দেব, তোমরা এটাকে প্রিন্ট করে টেবিলে রেখে এই অধ্যায়টা আমার এইখান থেকে নোট থেকে পড়বা। তারপর দেখো এখানে কিছু ল্যাটিন ভাষায় আমাকে এটা লিখতে হবে। তারপরে যে জিনিসটা আছে সেটা হলো যে পশ্চাৎ প্রযোজ্য নীতি, রেট্রো অ্যাক্টিভিটি। কোডের নিয়ম পূর্বে প্রকাশিত নামের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন দেখো আমার যত সাল থেকে কোড দেওয়া ছিল, হ্যাঁ, এই কোডের আগেও যদি আমি নাম প্রকাশ করে থাকি কেউ কেউ, আমার তো এই যে প্যারিস কোড ছিল, ভিয়েনা কোড ছিল, এটা ছিল 1900 সালের দিকে। তারও আগে যদি, অনেক আগে যদি, আজ থেকে আরো 400 বছর আগে যদি কেউ নামকরণ করে থাকে, তখন কি হবে? সেটাকে বলা হয়, সেই নামটাও প্রযোজ্য হবে। এই জন্য একে বলা হয় রেট্রো। রেট্রো মানে হলো পশ্চাৎ, পিছনে। ওই যে তোমাদের দেখবে কিছু ভাইরাস আছে রেট্রো ভাইরাস বলে, সে ডিএনএ অনেক আগের পুরাতন ডিএনএ, এটাকে বলে রেট্রো অ্যাক্টিভিটি। আর কি বিশেষ করে আর কি ব্যাকটেরিয়া যেগুলা। আচ্ছা, তাহলে এই ছিল তোমার 6টা নীতি। 6টা নীতিগুলো একটু মনে রাখবা, যে 2-3 বার পড়লেই হয়ে যাবে। এখানে সব তোমার জানোই, তুমি জানো ইন্ডিপেন্ডেন্স, কারণ উদ্ভিদ বিজ্ঞানের নামটা প্রাণী বিজ্ঞানের নাম থেকে আলাদা হবে, ব্যাকটেরিয়ার নামকরণ থেকে আলাদা হবে। তুমি টাইপিফিকেশন সম্পর্কে জানো, তুমি অগ্রাধিকার প্রায়োরিটি সম্পর্কে জানো, তুমি একজনের একটা সঠিক নাম এই সম্পর্কে জানো, তুমি জানো ল্যাটিন ভাষায় রূপান্তর করতে হয় সেটা সম্পর্কে জানো। আর একটা নতুন রাখবা, সেটা হলো পশ্চাৎ প্রযোজ্য নীতি, রেট্রো অ্যাক্টিভিটি। আর চাইলে তোমরা এরকম করে ইংরেজিতে ব্র্যাকেটে ইংরেজি দিয়ে দিবা, টার্মগুলো ইংরেজিতে দেওয়া যায়। সেক্ষেত্রে যদি কোনো স্যারের চোখে পড়ে, যেমন আমিও তো খাতা দেখি, আমার কাছে ভালো লাগে যে ছেলে মেয়েরা একটু ইংলিশ ব্যবহার করছে। আর লেখার সময় তোমরা চেষ্টা করবা যে এইভাবে লেখার জন্য। তোমরা অনেক সময় যে প্যারাগ্রাফ আকারে এমনি লিখো, একত্রে বর্ণনা লিখো, পড়তেও ভালো লাগে না। আর প্রেজেন্টেশনটা একটু ভালো করবা। আচ্ছা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আর কি। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসগুলা যে পড়লাম, হ্যাঁ,
আমরা যে এই বিষয়গুলো পড়লাম, তাহলে আমাদের যে কাজটাও দেখো, এই প্রত্যেকটা বিষয় আমরা পড়ছি, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের খুব ভালো করে পড়তে হবে। তুমি দরকার পড়লে 3-4 দিন টাইম নিবা একটা অধ্যায় পড়ার জন্য। তোমার বাকি অধ্যায়গুলো কিন্তু খুব বেশি যে কঠিন তা না। আর একটা কঠিন অধ্যায় আছে আমাদের, সেটা হলো, আছে একটু কিছু বোঝার আছে, তারপরেও 11 অধ্যায়টা আমাদের হয়তো বা 2টা ক্লাস লাগতে পারে। 11 অধ্যায়ে, হ্যাঁ, 11 অধ্যায়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু সব প্রশ্ন কিন্তু পড়তে হয় না। আচ্ছা, এখন একটু দেখা যায় জিনিসটা আমাদের পরের ক্লাস হয়তো বা হারবেরিয়াম আর হলো টেক্সোনমিক বৈশিষ্ট্যের ধারা একই সাথে পড়ে ফেলবো। এখন আমাদের যে জিনিসটা আছে, যে আমাদের এই যে আমরা যে জিনিসটা পড়লাম, হ্যাঁ, তাহলে এই জিনিসটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এবং আমরা এটা ব্যাকে চলে যাই। আমাদের এইখানে তোমাদের জন্য যে জিনিসটা, যে ক্লাসের পিডিএফ গুলোর চেয়ে আমি তোমাদের বিস্তারিত দিয়ে দেবো জান্নাতুন। আহ, এই অধ্যায়ের পিডিএফ গুলো তোমরা পড়তে পারবে না, কারণ পিডিএফ গুলো কিন্তু ফন্ট অনেক বড় করা। তোমার এক পেজে দেখা যাবে যে 4টা বা 5টা লাইনেই তোমার পেজ শেষ হয়ে গেছে। এই পিডিএফ গুলো দিলে তোমাদের কাজ হবে না। এখন দেখো পিডিএফ এর যে ফন্ট গুলা, এই ফন্ট গুলা এক একটা 18 ফন্টের দেওয়া আছে। 18 ফন্টের দেখবা এতটুক বড় বড় হয়ে যাবে, একটা পেজের ভিতরে তোমার সর্বোচ্চ ধরো 5টা বা 6টা লাইন এরকম করে ধরবে আর কি। তো এটা নিয়ে তো তোমাদের লাভ নাই। তোমাদের যে জিনিসটা হয়, ধরো একটু কষ্ট করলে তুমি যদি এই যে আমি যখন পড়াইছি এটা তোমার একটা নোট খাতা রাখবা, এই নোট খাতার মধ্যে মেইন মেইন টপিক গুলো তুমি দেখে রাখবা। তাহলে কি হয়, তুমি যখন নোট করবা তখন তোমার নোট করার সময় একবার পড়া হয়ে যাবে। এই কাজটা করতে পারলে বিশ্বাস করো তোমার, আমার এই দিক দিয়ে পড়ানো শেষ হয়ে যাবে, তোমার একবার পড়া খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। পরে জাস্ট খালি নোট খাতাগুলো নিবা আর একবার করে রিভিশন দিবা যে এই জিনিসটা এই জিনিসটা এই। তোমার চেয়ে ভালো প্রিপারেশন আর কারো হবে না। আর এই অধ্যায় যেহেতু একটু বললাম যে ইম্পর্টেন্ট, এবং এই অধ্যায়ে অনেকগুলো প্রশ্ন বারবার আসে, কঠিন বিষয়গুলা বই পড়লে অনেকে বুঝে না, তাহলে এই বিষয়টা আমি খুব সহজে ব্যাখ্যা দিয়ে দিব তোমাদেরকে। কালকে রাত নাগাদ হয়তো বা পেয়ে যাবা, আমি যদি সুস্থ থাকি আর যদি কারেন্ট থাকে আর কি, কারেন্ট ইন্টারনেট দুইটা থাকে, তাহলে কালকে রাত নাগাদ এটার পেয়ে যাবে আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যাই হোক আমরা ক্লাসটা নিতে পারছি, কারণ তোমাদের এ পর্যন্ত ভালো করে ক্লাসে নিতে পারি নাই এর কারণে, ইন্টারনেট সরি কারেন্ট না থাকার কারণে। এখন কারেন্ট আসছে, যাই হোক ক্লাসটা নিতে পারলাম। এখন যে বিষয়টা হলো, এই যে ক্লাসটা আমি পড়াইলাম তোমাদেরকে, আজকে তো এখন শেষ, এখন তো ঘুমায় যাবা, ঘুমায় যাও। কালকে ঘুম থেকে উঠে সকালে এই ক্লাসটা আবার দেখবা, যে যে টপিকগুলো তোমাদের এখানে পড়ানো আছে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমরা পড়বা। পড়ে কালকে যদি বুঝতে কোনো বিষয়, কারো যদি বুঝতে অসুবিধা হয়, এই জিনিসটা বুঝতেছে না, আমাকে হোয়াটসঅ্যাপে জানায় রাখবা, আমি পরবর্তী ক্লাসে এটার একটা সলভ করার চেষ্টা করে দেবো। তাহলে আজকে অলরেডি অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে, তাহলে আজকে এখানে বিদায় নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।